সবাইকে এই লেকচারে আমি স্বাগত জানাই। আজকে আমার যে লেকচার তার বিষয়বস্তু হলো বা বলা ভালো আমার টাইটেল হলো লেকচারের, সেটি হলো কোসেট অ্যান্ড ল্যাগ্রাঞ্জ থিওরাম। ওকে, তো আমার টাইটেল আজকে লেকচারে সেটা হচ্ছে কোসেট অ্যান্ড ল্যাগ্রাঞ্জ থিওরাম। ওকে, ল্যাগ্রাঞ্জেস থিওরাম। তো প্রথম পার্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোসেট। ওকে, কোসেট জিনিসটা কি সেটাই ফান্ডামেন্টাল আইডিয়া এই চ্যাপ্টারের, এবং সেই ফান্ডামেন্টাল আইডিয়ার উপর ব্রেক করে আমরা কি করব, আমরা ল্যাগ্রাঞ্জ থিওরাম প্রমাণ করব। ম্যাথমেটিশিয়ান ছিলেন একজন ল্যাগ্রাঞ্জ, সেই ল্যাগ্রাঞ্জের নামে এই ল্যাগ্রাঞ্জ থিওরাম সেটা আমরা প্রমাণ করব। তো প্রথমে আসি কোসেট জিনিসটাতে। কোসেট কি, অনেক সময় তোমার হয় কি যে কোনো একটা গ্রুপ ধরো জি আছে, সেটাকে স্টাডি করার জন্য এই গ্রুপটাকে তোমার কি হয়, ভাঙতে হয়। ভাঙা মানে কি, পার্টিশন করে স্টাডি, মানে গ্রুপটা সম্পর্কে অনেক আইডিয়া পাওয়া যায়। তো কোসেট হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করবে, এই টোটাল গ্রুপ জিটাকে কিছু পার্টে ভেঙে দেবে বা পার্টিশন করবে। ওকে, কোসেট হচ্ছে এমন একটা টুল যেটা একটা গ্রুপকে কি করবে না, ছোট ছোট পার্টে ভেঙে দেবে বা পার্টিশন করবে। ওকে, আমরা কি পাবো, একটা ইউনিয়ন অফ সাম সাবসেট অফ এইচ। ওকে, পরে বুঝবে এগুলো কি লিখছি। তো এইভাবে তোমার গ্রুপটাকে ভেঙে দেবে। এইবার এই ছোট ছোট স্মলার যে সাবসেট গুলো পেলাম, এই এই যে ইনফরমেশন গুলো আছে বা এই যে ডেটাটা পাবো, তার উপর বেসড করে এই গ্রুপ জি সম্পর্কে আমরা অনেক কিছু বলতে পারবো। সুতরাং টোটাল গ্রুপটাকে স্টাডি না করে তার কিছু সাবসেটের উপর আমরা স্টাডিটা চালিয়ে গ্রুপ সম্বন্ধে আমরা অনেক কিছু রিডিউস করতে পারবো। তো এই কোসেটের উপর বেস করে আমরা কি কি করতে পারবো আমরা পরবর্তীকালে দেখবো। প্রথমে বললাম যে কোসেটকে ইউজ করে আমরা প্রথমে ল্যাগ্রাঞ্জের থিওরাম প্রমাণ করব। ল্যাগ্রাঞ্জের থিওরাম কি সেটা আমরা প্রমাণ করব। আর একটা জিনিস ভবিষ্যতে আমরা দেখবো যে এই কোসেটের উপরে বেসড করে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে নতুন একটা গ্রুপ উই ক্যান কনস্ট্রাক্ট এ নিউ গ্রুপ। সেটা আমরা পরে দেখবো। সেটা কি, সেটা কি আমরা নাম দেবো, সেটা হচ্ছে কোশ্চেন গ্রুপ বলবো। যে যার এলিমেন্ট গুলো কি হবে, এলিমেন্ট গুলো একটা লেফট কোসেট হবে, তার উপর একটা গ্রুপ স্ট্রাকচার আছে। তো এই জিনিসটা আমরা পরে দেবো কোসেটের উপর বেস করে, কি না কোশেন্ট অর ফ্যাক্টর গ্রুপ কি, এগুলো দেখবো। তো এগুলো এখনো আমার, আমি এখনো বলিনি কোসেট কি, বাট এগুলো কিছু মোটিভেশন যেটা আমার দরকার ছিল বলার, সেটা আমি একটু বললাম। ওকে, মোটিভেশন, এটাকে তোমরা মোটিভেশন হিসেবে ভাবতে পারো। এবার আসি মেন জিনিসের ডেফিনেশন অফ কোসেট। যে কোসেট জিনিসটা কি, তাহলে ডেফিনেশন অফ কোসেট। ওকে, তো কোসেটের ডেফিনেশনের জন্য আমার দুটো জিনিস লাগে, একটা গ্রুপ একটা সাব গ্রুপ। ওকে, তাহলে প্রথমে আমি ধরে নেবো লেট জি বি এ গ্রুপ and capital H be any subgroup of G। তাহলে একটা সাবগ্রুপ নিলে H, যেটা G এর একটা সাবগ্রুপ, G একটা গ্রুপ যেখানে। এবার ইফ একটা এলিমেন্ট এ স্মল h বিলংস টু G যদি হয়, তাহলে দ্য সাবসেট কোন সাবসেট, এ ক্যাপিটাল এইচ। কিভাবে লিখলাম, স্মল এ তার উপরে পাশাপাশি ক্যাপিটাল এইচ, এটা একটা সাবসেট। এটা একটা নোটেশন দিল সাবসেটের নোটেশন কি, এইচ। এলিমেন্ট কি এই সাবসেটের, এ এইচ। এইচ মানে এ মাল্টিপ্লাই এইচ ভাবতে পারো, এ বাইনারি অপারেশন এইচ, যেখানে এইচটা কার এলিমেন্ট, এইচ। এবার এইচ এর মধ্যে কি অপারেশন আছে, অবভিয়াসলি তোমার গ্রুপে যে অপারেশনটা আছে সেই অপারেশন এখানে অপারেট হচ্ছে। এ ও জি এর এলিমেন্ট, এইচ ও জি এর এলিমেন্ট হিসেবে ভাবতে পারো। তাহলে এ জি এর এলিমেন্ট, এইচ ক্যাপিটাল এইচ মানে সেটা জি এর এলিমেন্ট, তাহলে এখানে জি এর অপারেশন হচ্ছে। এই যে এ এইচ মানে এই স্মল এটা ফিক্স, স্মল এ কে তুমি যদি এইচ দিয়ে তুমি মাল্টিপ্লাই করো ডান দিক থেকে, ফর অল এইচ বিলংস টু এইচ, তাহলে যে সেটটা পাচ্ছ এই সেটটাকে আমরা কি বলবো, লেফট কোসেট অফ এইচ। তাহলে ইজ কল্ড, এই সাবসেটটাকে আমরা কি বলবো, ইজ কল্ড দ্য সাবসেট এইচ ইজ কল্ড এ লেফট, কি নাম বললাম, লেফট কোসেট। লেফট কোসেট কেন বলছি, লেফট কোসেট অফ
এইচ ইন জি। কেন লেফট বলছি, কারণ এই যে স্মল লেটার জি থেকে চুজ করছিল সেটা এইচ এর বাঁ দিকে আছে, ওকে, ওই জন্য লেফট কোসেট নামটা, ওকে। তাহলে অবভিয়াসলি স্মল লেটার কি ডান দিকেও হতে পারতো, তাহলে সেই অনুযায়ী একটা আমাদের তোমার ডেফিনেশন তুমি দিতে পারো, সেটা হচ্ছে রাইট কোসেট। তাহলে সিমিলারলি দ্য সাবসেট কি হবে, এইচ, এটা ডান দিকে নিলে সেটা অবভিয়াসলি কি মানে হবে, এইচ এর এলিমেন্ট কে ভ্যারি করবে তুমি, এটা ফিক্স এইচ ডট এ such that small h belongs to h, মানে এইচটাকে ভ্যারি করাও, এইচটা ক্যাপিটাল এইচ তো নিচে একটা সাব গ্রুপ, যত এলিমেন্ট আছে সেটাকে ডান দিক দিয়ে এ দিয়ে গুণ করো, তাহলে যে সাবসেটটা পাবে ইজ কল্ড এ রাইট কোসেট অফ এইচ ইন জি। বোঝা গেল? তাহলে লেফট কোসেট আর রাইট কোসেট বোঝা গেল। এবার এই দুটো নোশন আছে, লেফট কোসেট বা রাইট কোসেট, আমাদের কাজের সুবিধার্থে আমরা যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করবো, ওকে, মানে আমরা আইদার লেফট কোসেট বা আইদার রাইট কোসেট নিয়ে কাজ করবো, ওকে। তো যেটা আছে মানে কমন মানে মানে বা ট্র্যাডিশনালি যেটা করা হয় সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা লেফট কোসেট নিয়ে ডিল করি, ওকে। তো সমস্ত বই তোমার এই জন্য দেখবে লেফট কোসেট নিয়ে ডিল করা হয়, কিন্তু এটা বলে রাখা ভালো যে যে সমস্ত রেজাল্ট লেফট কোসেটের জন্য ট্রু তারা রাইট কোসেটের জন্য ট্রু। কখনোই লেফট আর রাইট কোসেটের দুটোকে তোমরা একসাথে নিয়ে অপারেট কাজ করবে না, তাহলে তোমাদের রেজাল্ট গুলো বা থিওরেম গুলো প্রমাণ করতে প্রবলেম হবে। বোঝা গেল ডেফিনেশন অফ লেফট কোসেট কি? এবার একটা জিনিস বোঝো যে, বা অবজারভেশন বলা ভালো। অবজারভেশন কি? অবজারভেশন যে ধরো আইডেন্টিটি এলিমেন্ট দিলে, প্রথমে অবজারভেশন নাম্বার 1, যদি আইডেন্টিটি এলিমেন্ট জি এর এলিমেন্ট, তাহলে মানে কোসেটের নোশন হওয়ার জন্য আমি প্রথমে কি বললাম, দুটো ডাটা লাগবে, একটা গ্রুপ লাগবে আর একটা ওই গ্রুপেরই একটা সাব গ্রুপ এইচ লাগবে। এবার জি এর একটা এলিমেন্ট যে কোনো নিলে তার উপর কোসেট করতে পারো, তাহলে ই একটা এলিমেন্ট জি, তাহলে ই এইচ কি হবে, এই কোসেটটা বাই ডেফিনেশন এর মানে ই ইন্টু এইচ সাচ দ্যাট এইচ বিলংস টু এইচ, এই সেটটা। এবার ই এর সাথে যে কোনো এলিমেন্টকে অপারেট করলে যেতে কি হয়, সেটাই হয় এইচ such that h belongs to h। তাহলে এটা অ্যাকচুয়ালি কি সেট? কালেকশন অফ অল h such that h belongs to capital H. This is nothing but capital H, right? এটাকে ক্যাপিটাল H এর ডেসক্রিপশন, এই যে সমস্ত এলিমেন্টের কালেকশন। তার মানে আইডেন্টিটি এলিমেন্টের কোসেট নিলে সেটা কার সাথে হয়ে যাচ্ছে, এইচ এর সাথে ইকুয়াল হচ্ছে। আবার কেউ যদি এইচ ই নেয়, মানে ই এর রাইট কোসেট নেয়, তাহলে সিমিলারলি তোমরা চেক করতে হবে, দিস ইজ এইচ ই such that h belongs to h, this is again h such that h belongs to h, this is equal to h। তার মানে আইডেন্টিটি এলিমেন্টের ক্ষেত্রে EH ইকুয়াল টু H ইকুয়াল টু H, বুঝা গেল? তার মানে আইডেন্টিটি এলিমেন্টের উপর যদি কোনো কোসেট কনসিডার করো তাহলে সেটা H এর সাথে ম্যাচ করে দেয়। নাম্বার 2 অবজারভেশন, ডেফিনেশন বলছে যে জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য ফর অল এ বিলংস টু জি ইউ ক্যান হ্যাভ এ কোসেট। তাহলে গ্রুপের মধ্যে কতগুলো কোসেট থাকে? অ্যাজ মেনি এলিমেন্ট অফ জি, যতগুলো জি এর মধ্যে এলিমেন্ট আছে ততগুলোই কোসেট থাকতে পারে, রাইট? কিন্তু আমাদের ফান্ডামেন্টাল যেটা আমরা পরে দেখবো, যে আমরা অল কোসেট নিয়ে কনসার্ন না, আমরা দেখবো উই উড লাইক টু সি the number of distinct cosets of H in G। এরকম হতেই পারে যে গ্রুপের মধ্যে ইনফাইনাইট এলিমেন্ট আছে কিন্তু নাম্বার অফ কোসেট ফাইনাইট, মানে নাম্বার অফ ডিস্টিংক্ট কোসেট। তো এখান থেকে ন্যাচারাল তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসতেই পারে যে তুমি যখন কোসেট, আমরা যখন কোসেট নিচ্ছি, তাহলে কোসেট গুলো কি সামহাউ ম্যাচ করে যেতে পারে? বা হোয়াট অ্যাবাউট যদি দুটো ডিফারেন্ট কোসেট নিই, এইচ আর একটা স্মল এইচ আর একটা স্মল বিএইচ নিই, তাহলে তাদের ইন্টারসেকশনে কি থাকবে? তাহলে ন্যাচারাল কোশ্চেন কি, এই ইন্টারসেকশনে কি হবে? আর যদি কখন, আর কোশ্চেন হচ্ছে হোয়েন এইচ ইকুয়াল টু বিএইচ হবে, যেখানে এ আর বি দুটো এলিমেন্ট অফ জি, অবভিয়াসলি ইকুয়াল টু বি হলেই হবে, বোঝা গেল? কিন্তু যেক্ষেত্রে ইএইচ ইকুয়াল টু এইচ হলো, এরকম কখন দুটো কোসেট ইকুয়াল হবে, এই কন্ডিশন গুলো আমরা পরবর্তীকালে দেখবো, বোঝা গেল? তবে
ডিস্টিংক্ট কন্ডিশনটা যদি না দিই তাহলে কতগুলো কোসেট পসিবল, যতগুলো গ্রুপের মধ্যে এলিমেন্ট আছে ততগুলোই কোসেট পসিবল। এবার এক্সাম্পল কিছু দেখা যাক, আমরা তো ডেফিনেশন করলাম, এবার এক্সাম্পলে আসা যাক। ওকে, এক্সাম্পল ওয়ান বলছি, এক্সাম্পল ওয়ান যেটা আমরা নন গ্রুপ তার উপরে বেস করে করবো। আগের দিন আমরা পারমুটেশন গ্রুপ নিয়ে আলোচনা করেছি। লেটস সি দ্য এক্সাম্পল ফ্রম দ্যাট গ্রুপ G ইকুয়াল টু যদি S3 নেই। ওকে, এবার S3 এলিমেন্ট গুলোর আমি ডেসক্রিপশন আগের দিন বলিনি, আমি একটা পারমুটেশনের সম্পর্কে যখন আবার ক্লাস নেবো তখন এগুলো ডিটেলসে বলবো। S3 এলিমেন্ট গুলোকে তুমি এইভাবে ভাবতে হবে যে সাইকেল নোটেশনে একটা হচ্ছে ই থাকবে সবসময়, আইডেন্টিটি পারমুটেশন। সাইকেল নোটেশনে একটা পারমুটেশন 1 2 6খানা এলিমেন্ট থাকে, তাই তো আমরা 6খানা এলিমেন্ট লিখবো। ই 1 2 1 3 2 3 1 2 3, তার হচ্ছে 1 2 3, আর হচ্ছে 1 3 2 1 3 2, এই কটা হলো 1 2 3 4 5 6, এই যে 6খানা এলিমেন্ট এগুলো হচ্ছে S3 এলিমেন্ট, মানে এগুলো হচ্ছে সব ডিস্টিংক্ট বাইজেক্টিভ ম্যাপ। পারমুটেশন মানে বাইজেক্টিভ ম্যাপ। তাহলে আমি সাইকেল নোটেশনে কি লিখলাম, ই 1 2 মানে কি 1 goes to 2 2 goes to 1 3 6 1 3 2 3 1 2 3 আর 1 3 2। ওকে, এবার একটা এইচ নিলাম, এইচটা কি একটা সাবগ্রুপ দরকার আমার, সেটা হচ্ছে একটা নিলাম ই আর একটা নিলাম হচ্ছে 1 3। এই যে তুমি সাবগ্রুপ নাও, তাহলে এবার আমি কোসেট কতগুলো পাবো, যতগুলো এলিমেন্ট জি এর আছে ততগুলো কোসেট পাবো। লেটস কম্পিউট। তাহলে ই এলিমেন্টের রেসপেক্টে ইএইচ নিলে কি হবে, ইএইচ আমরা একটু আগে দেখলাম ইএইচ ইকুয়াল টু সবসময় এইচ হবে, সবসময় ইএইচ ইকুয়াল টু এইচ। এবার এর পরে কোন এলিমেন্ট আছে 1 2 1 2 এইচ মানে কি, কম্পিউট করে 1 2 এইচ মানে 1 2 এলিমেন্টের সাথে এইচ এর এলিমেন্টকে অপারেট করতে হবে 1 2 1 3। ওকে, বাদিকে 1 2 থাকবে, ডান দিকে এলিমেন্ট গুলো ভ্যারি করবে। এই সেটটা মানে কি, দিস ইজ নাথিং বাট 1 2 কে এই দিয়ে গুণ করলে 1 2ই থাকবে, আইডেন্টিটি পারমুটেশন গুণ করলে। আর এটা গুণ করে আমরা জানি সিস্টেম, 1 থেকে শুরু করবো, ডান দিকে 1 কোথায় যাচ্ছে, 1 যাচ্ছে 3-এ, বাঁ দিকে 3 কোথায় যাচ্ছে 3-এ, তাহলে 1 গেল 3-এ, 3 কোথায় যাচ্ছে ডান দিকে, 3 যাচ্ছে 1-এ, 1 কোথায় যাচ্ছে 2-এ, তাহলে 3 গেল 2-এ, 2 কোথায় যাচ্ছে 2-এর ডান দিকে, 2 কোথায় গেল 1-এ, 1 ফিরে এলো ক্লোজ। তাহলে এই এলিমেন্টটা হলো। এবার 1 2 তারপরে কি আসবে 1 3 এইচ, 1 3 এইচ কম্পিউট করলে, তুমি কম্পিউট করো 1 3 এইচ, এটা পারলে এটা করলে কি হবে, একই রকম ভাবে 1 3 ইন্টু ই আর হচ্ছে 1 3, তারপরে আসবে কে 1 3 এর পরে আসবে 1 3, তাহলে এটা কি আসবে 1 3, আর হচ্ছে 1 3 কে 1 3 দুইবার গুণ করলে একটা কে সাইকেলের অর্ডার কত হয় কে, তাহলে 2 সাইকেলের অর্ডার 2, তাহলে দুইবার গুণ করলে ই আসবে। এবার 1 3 এইচ হয়ে গেল, এবার কে পড়ে থাকলো 2 3 এইচ, এবার হচ্ছে 2 3 এইচ, এটা কম্পিউট করে দেখবে দিস ইজ সেম অ্যাজ 2 3 এইচ করলে আসবে তোমার হচ্ছে 2 3 2 3 আসবে, নো দিস ইজ নট 2 3 অ্যাকচুয়ালি, 2 3 কে হ্যাঁ 2 3 ইন্টু ই আসবে একটা 2 3, আর হচ্ছে তারপরে কি 2 3 1 3, এবার 2 3 আর 2 3 1 3 গুণ করলে 1 যাচ্ছে 3-এ, 3 যাচ্ছে 2-এ, তাহলে 2-এ 2 যাচ্ছে 2-এর ডান দিকে, 2 যাচ্ছে 3-এ, তাহলে 2 গেল 3-এ। ওকে, তারপর 3 1-এ 1 1-এ, তাহলে ফিরে এলো 1 2 3, তাহলে এটা হলো 2 3 এইচ। এবার তুমি দেখবে 1 2 3 এইচ কত, 1 2 3 এইচ মানে আইডেন্টিটিতে গুণ করলে অবভিয়াসলি একটা 1 2 3 পাবে। এবার 1 2 3 এর সাথে তোমার কি গুণ করতে হবে 1 2 3 ইন্টু 1 3, তাহলে এটাকে যদি তুমি একটু দেখো তাহলে কি পাবে, সেম অ্যাজ 1 2 3, এখানে 1 যাচ্ছে 3-এর ডান দিকে, 3 যাচ্ছে 1-এ, তাহলে 1 গেল 1-এ, তারপর 2 থেকে শুরু করবে, 2 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে তাহলে 2 3-এ যাবে, আর অবভিয়াসলি 3 1-এ 1 2-এ, তাহলে 2 ফিরে এলো, তাহলে দিস ইজ সেম অ্যাজ 2 3, রাইট। তাহলে এটা 1 2 3 হলো। এবার কি পড়ে থাকলো তোমার 1 3 2 এইচ, 1 3 2 এইচ মানে অবভিয়াসলি আবার একই রকম ভাবে 1 3 এলিমেন্টটা থাকবে, 1 3 2 বাদ দিয়ে এর সাথে কি থাকবে 1 3 2 ইন্টু 1 3। এবার 1 3 2 এটা গুণ করলে কি আসবে, ডান দিকে 1 যাচ্ছে 3-এ, বাঁ দিকে 3 যাচ্ছে 2 1 গেল 2-এ, 2 যাচ্ছে ডান দিকে 2-এ, 2 যাচ্ছে বাঁ দিকে 1-এ, তাহলে 1 ফিরে এলো 1 2, 3 যাচ্ছে 1-এ, 1 যাচ্ছে 3-এ, তাহলে 3 3-এ। ওকে, তাহলে এগুলো সমস্ত কোসেট হলো। এবার একটু তুমি যদি অবজার্ভ করো তাহলে দেখবে যে কোসেট গুলো
মধ্যে কিছু তুমি রিলেশন পেয়েছো, মানে তুমি যদি ডিস্টিংক্ট কোসেট দেখতে চাও তাহলে আমি কি দেখতে চাই যে ডিস্টিংক্ট কোসেট কারা কারা হলো, ডিস্টিংক্ট কোসেট। তাহলে প্রথম কথা আমি প্রথম ইএইচ কার সাথে ইকুয়াল হলো, এইচ এর সাথে। তাহলে একটা কোসেট ডিস্টিংক্ট কি হলো, এইচ বা ইএইচ, এটাকে ইএইচ ইকুয়াল টু এইচ, একটা কোসেট এটা হলো। আর কি হলো 1 2 3 1 2 এইচ, 1 2 এইচ মানে কি ছিল, এই সাবসেটটা 1 2 1 2 1 3 2, এটা কি কোথায় এসছে, এটা 1 3 এইচ এর সাথে ম্যাচ করেনি, 2 3 এইচ এর সাথে ম্যাচ করেনি, 1 2 3 এইচ এর সাথে ম্যাচ করেনি, কার সাথে 1 3 2 এর সাথে দেখো অদ্ভুতভাবে ম্যাচ করেছে। তাহলে দিস ইজ সেম অ্যাজ 1 3 2 এইচ, এই দুটো কোসেট ইকুয়াল হয়ে গেছে। আবার দেখো 1 3 এইচ যদি নাও, 1 3 এইচ এর সাথে কি সেট আছে 1 3 ইন্টু ই, 1 3 ইন্টু ই কারোর সাথে কি ম্যাচ করেছে, দেখো 1 3 এইচ হচ্ছে 1 3 ইন্টু ই ছিল, তাহলে 1 3 এর কোথায় এসছে, কোথাও আসেনি। তাহলে এটাও একটা ডিস্টিংক্ট না, এটা হচ্ছে কার সাথে ম্যাচ করেছে, সরি 1 3 এইচ হচ্ছে 1 এইচ এর সাথে ম্যাচ করেছে, তাই রাইট। তাহলে এটা কার সাথে ম্যাচ করেছে 1 3 এইচ এর সাথে, তাহলে এটা কার সাথে ইকুয়াল, এর সাথে ইকুয়াল, তাহলে এটা ডিস্টিংক্ট না, তাহলে ইএইচ ইকুয়াল টু 1 3 এইচ, তাহলে দুটো ইকুয়াল হয়ে গেছে, রাইট। তাহলে এটা আমার নতুন কাউন্ট দিল না, তাহলে আপাতত দুটো ডিস্টিংক্ট পেলাম। এবার আবার দেখি হচ্ছে 2 3 এইচ, 2 3 এইচ মানে হচ্ছে 2 3 আর 1 2 3 এইচ, দেখো এটা হচ্ছে 1 2 3 এইচ এর সাথে ম্যাচ করেছে, দিস সেম এস 1 2 3 এইচ। তাহলে মধ্যে কথা আমি এইখানে একটা ডিস্টিংক্ট কোসেট পেলাম, এইখানে একটা ডিস্টিংক্ট কোসেট দেখতে পেলাম, আর এইখানে একটা ডিস্টিংক্ট কোসেট দেখতে পেলাম। তাহলে টোটাল ডিস্টিংক্ট কোসেট কি হলো, তাহলে হচ্ছে টোটাল এই এক্সাম্পল ক্ষেত্রে ডিস্টিংক্ট কোসেট হচ্ছে তিনটে। অদ্ভুত ভাবে দেখো গ্রুপের অর্ডার কত ছিল, S3 অর্ডার, অর্ডার অফ S3 ছিল 6 অর্ডার, তাই তো, অর্ডার অফ S3 6 ডিভাইডেড বাই, যদি আমি অর্ডার অফ H কত ছিল, অর্ডার অফ H ছিল 2, এটা 2, তাহলে 2 অর্ডার অফ H 2 ছিল, তাহলে এটা কি 6 বাই 2 করলে 3। অদ্ভুত ভাবে এটা কিভাবে আসে 6 ডিভাইডেড বাই 3, তাহলে এটা কি দিস ইজ মেয়ার, এটা কি কোইন্সিডেন্স, তাহলে দিস ইজ নট এ মেয়ার কোইন্সিডেন্স। আমরা দেখবো যে কোনো ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি সবসময় ট্রু হবে যখন আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেম দেখবো। আরো কিছু অবজারভেশন দেখো, যে এই যে কোসেট গুলো দেখলাম, অবজারভেশন হচ্ছে এই কোসেট গুলো আইদার ইকুয়াল হয়েছে বা ডিসজয়েন্ট হয়েছে। দেখো ফর এক্সাম্পল 1 2 3 এইচ দেখো আর 1 3 এইচ দেখো, তাহলে এলিমেন্টের মধ্যে কোনো কমন নেই, কমন হয়েছে যখন তখন এক্স্যাক্টলি ম্যাচ করেছে। তাহলে এখান থেকে অবজারভেশন আরেকটা দেখলাম, টু কোসেটস আর আইদার ইকুয়াল or completely disjoint। তাহলে আবার কি এটা কি এই এক্সাম্পলের ক্ষেত্রে ট্রু না সমস্ত ক্ষেত্রে এটা ট্রু, আমরা দেখব দিস ইজ ট্রু ফর অল কোসেট, দিস ইজ ট্রু ফর এনি গ্রুপ অ্যান্ড এনি কোসেট, যে কোনো গ্রুপের যে কোনো কোসেটের ক্ষেত্রে এটা ট্রু, আইদার দুটো কোসেট ইকুয়াল হবে বা ডিসজয়েন্ট। আর একটা অবজারভেশন দেখো, অবজারভেশন নাম্বার 3, যে প্রত্যেকটা কোসেটের মধ্যে কিন্তু নাম্বার অফ এলিমেন্ট কটা আছে, 2খানা, প্রত্যেকটা খানে 2খানা। অবভিয়াসলি এইচ এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, তুমি এইচ এলিমেন্টকে আরো একটা এলিমেন্টের সাথে গুণ করছো, এই যে প্রত্যেকটা এলিমেন্টকে একটা নির্দিষ্ট এলিমেন্টে গুণ করছো, খুবই ন্যাচারাল যে এইচ এ যতগুলো এলিমেন্ট থাকবে সমস্ত কোসেটে ততগুলো এলিমেন্ট থাকবে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, অল দি কোসেটস হ্যাভ সেম number of elements and this is same as number of element in H, number of elements in H, H এ যতগুলো এলিমেন্ট আছে তার সাথে এটা ম্যাচ করছে, প্রত্যেক ক্ষেত্রে এখানে 2, H এ 2খানা এলিমেন্ট ছিল। এটা হলো থার্ড অবজারভেশন। ফোর্থ অবজারভেশন আমরা কি দেখলাম, ফোর্থ অবজারভেশন আমরা দেখলাম যে একটু আমি আগের স্লাইডে যাই, দেখো 1 2 এইচ যে কোসেটটা নিয়েছি 1 2 এইচ, এই 1 2 এইচ এলিমেন্টটা দেখো কালারটা একটু চেঞ্জ করে নেই, 1 2টা ওই কোসেটের মধ্যে আছে, 1 3 যদি যে এলিমেন্টের কোসেট কনসিডার করছে 1 3 এইচ, সেটা দেখো ওই সাবসেটের ওই কোসেটের মধ্যে বা যে সাবসেট তার মধ্যে ঢুকে গেছে। যে এলিমেন্টের কোসেট কনস্ট্রাক্ট করছে 2 3 এইচ, সেটা দেখো ওই সেটের মধ্যে ঢুকে গেছে। 1 2 3 এইচ 1 2 3 এর মধ্যে চলে গেছে, 1 3 2 এইচ 1 3 2 এইচটা ওর মধ্যে চলে গেছে এলিমেন্টটা। তাহলে যে
তার মানে এটা বুঝলাম যে কি বললাম যে AH, আচ্ছা এটা আমি কি এখানে পড়া ছিল, তাহলে আমি কি বুঝলাম এখান থেকে যে AH, না অ্যাকচুয়ালি এটা একটু মুছে দিই, অবজারভেশন হচ্ছে A belongs to AH for all A belongs to G। এই এক্সাম্পলের ক্ষেত্রে ট্রু, কিন্তু আমি বলছি দিস ইজ ট্রু ইন জেনারেল, যে কোনো গ্রুপের ক্ষেত্রে এটা ট্রু হয়, এটা মেয়ার এই গ্রুপের ক্ষেত্রেই না, এটা ট্রু হবে সব ক্ষেত্রেই। এবার আরো কিছু আছে জিনিস, সেগুলো আমি এখন বলছি না, বাট এগুলো আমরা ইমিডিয়েট অবজারভেশন, যেগুলো আমরা পরবর্তীকালে জেনারেল যে কোনো কোসেটের জন্য প্রমাণ করব। বোঝা গেল? এবার একটা গ্রুপ আমরা সবসময় আলোচনা করেছি এবং এক্সাম্পলের প্রথম দিকে সারিতে তুলে ধরেছি, সুতরাং সেটা যদি এক্ষেত্রে আমি না আলোচনা করি তাহলে সেটা একটু আমাদের ঠিক হবে না, তাই তো? সেটা কি? সেটা ছিল হচ্ছে জেড প্লাস, আমাদের গ্রুপ এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2 হচ্ছে গ্রুপটা যদি আমি জেড প্লাস নিই, এর মধ্যে একটা সাব গ্রুপ, তুমি জানো এনজেড গুলো প্রত্যেকটাই সাব গ্রুপ। আমি যদি ইন পার্টিকুলার ধরো 5Z প্লাস নিই, তাহলে তুমি জানো যে 5Z, এই যে এটা কার সাব গ্রুপ? জেড এর সাব গ্রুপ। যে কোনো এনজেডি হচ্ছে জেড এর সাব গ্রুপ হয়। তাহলে কোসেটের তুমি আইডিয়া আছে, তাহলে কতগুলো কোসেট থাকবে? অ্যাজ মেনি এলিমেন্ট দেয়ার ইন দ্য গ্রুপ। কতগুলো এলিমেন্ট আছে জেড এর মধ্যে? ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট সংখ্যক কোসেট আছে, কিন্তু আমরা দেখবো যে এর মধ্যে অ্যাকচুয়ালি ডিস্টিংক্ট কোসেট ফাইনাইট সংখ্যক, এবং সেটি হলো 5টা। তাহলে আমি এটা দেখি একটু, যে তাহলে আমি যদি কোসেট নিই, তাহলে any কোসেট অফ H in G কি ফর্মেট হবে? আর অফ দ্য ফর্ম, গ্রুপটা আমরা জানি গ্রুপের মধ্যে কি নোটেশন, গ্রুপের অপারেশন কি? প্লাস আইডেন্টিটি। তাহলে আমরা অ্যাডিটিভ নোটেশন লিখতে হবে। এক্ষেত্রে আমরা জানি যে অপারেশনটা কি? অপারেশনটা অ্যাকচুয়ালি সাইকেল নোটেশনে মাল্টিপ্লিকেশন, মানে অ্যাকচুয়ালি এটা কম্পোজিশন ছিল, কিন্তু এটা সাইকেলের মাল্টিপ্লিকেশন, তার জন্য আমরা এটা মাল্টিপ্লিকেটিভ নোটেশন লিখেছিলাম S3 এর মধ্যে। হোয়ারএজ তুমি যদি জেড প্লাস এর মধ্যে দেখো এটা অ্যাডিটিভ গ্রুপ, তাহলে কোসেট গুলোর ফর্ম কি হবে? অ্যাকচুয়ালি M প্লাস 5Z। এটা যদি মাল্টিপ্লিকেটিভ হতো তাহলে কি লিখতে? M5Z, কিন্তু এখানে নোটেশন হচ্ছে M প্লাস 5Z, তার জন্য এইভাবে লিখতে হবে। এবার কোন কোন কোসেট গুলো ডিস্টিংক্ট সেটা আমরা দেখতে চাই। তাহলে M প্লাস 5Z, এটা যে এই যদি সেটটা তুমি ভাবো, তাহলে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে M প্লাস 5 ইন্টু K বিলংস টু অল সেট, এরকম দেখতে। তো এইবার আমি বলছি যে তুমি এই যে এমটাকে যদি ডিভিশন অ্যালগোরিদম যে 5 দিয়ে ভাগ করো, ডিভিশন অ্যালগোরিদম ইউজ করো, তাহলে দেখো এই যে এমটাকে কি লিখতে পারবে তুমি? 5 ইন্টু সাম কিউ প্লাস আর, যেখানে চারটাকে 0 থেকে স্ট্রিক্টলি লেস দেন 5। ঠিক, এবার এম প্লাস 5Z যে সেটটা ছিল সেখানে যদি এটা বসিয়ে দাও, 5 ইন্টু কিউ প্লাস আর প্লাস 5 ইন্টু কে such that k belongs to z, তাহলে এটা অ্যাকচুয়ালি কি পাবে? তুমি যদি দেখো আর প্লাস 5টা কমন নিলে কে প্লাস কিউ such that k, q belongs to z। তার মানে কি? এই যে m প্লাস 5Z কোসেটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন? m প্লাস 5Z অ্যাকচুয়ালি কোসেটটা দেখতে কেমন? আর প্লাস 5Z টাইপের, যেখানে আর এর ভ্যালু কি কি হতে পারে? 0 থেকে 5 এর মধ্যে। তার মানে যে কোনো এমই তুমি নাও না কেন, সেটা আলটিমেটলি কি ফর্মে দেখতে হবে? আর প্লাস 5Z, যেখানে আর এর ভ্যালু 0 থেকে 5 অব্দি হতে পারে, এটাই হবে। তাহলে আলটিমেটলি ডিস্টিংক্ট কোসেট আমি কি পেলাম? ডিস্টিংক্ট কোসেট যেটা পেলাম সেটা হচ্ছে 0 প্লাস 5Z, 1 প্লাস 5Z, 2 প্লাস 5Z, 3 প্লাস 5Z, 4 প্লাস 5Z। এই যে আর এর ভ্যালু 0 থেকে 4 অব্দি ভ্যারি করতে পারে, এগুলোই ডিস্টিংক্ট। আর ধরো কেউ যদি 5 প্লাস 5Z দিত, তাহলে তার সেটা কার সাথে ইকুয়াল হয়ে যেত? 0 প্লাস 5Z। তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি 5Z। তাহলে কোসেট গুলো কি? 5Z, 1 প্লাস 5Z, 2 প্লাস 5Z, 3 প্লাস 5Z, 4 প্লাস 5Z। তাহলে যদিও নাম্বার অফ, মানে গ্রুপটা ইনফাইনাইট এবং নাম্বার অফ কোসেট ইনফাইনাইট ছিল, কিন্তু ডিস্টিংক্ট কোসেট যদি দেখো, নাম্বার অফ ডিস্টিংক্ট কোসেট, তাহলে কত হলো?
নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট, আমরা এখানে সবসময় লেফট নিয়ে কাজ করছি, লেফট কোসেট, রাইট কোসেটও একইভাবে, কোসেট অফ 5z is 5। এরকম একটা এক্সাম্পল গেল, জেডেন এর মধ্যে তুমি একইভাবে অনেক এক্সাম্পল চাইলে করতে পারো। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে জেডেন এর মধ্যে তোমার একটা এক্সাম্পল ট্রাই করবে বাড়িতে, তোমার যে এক্সারসাইজ থাকবে। ওকে, তো তুমি এবার আমরা একটা লেমা করব। লেমাটা হচ্ছে এরকম, লেমা যেগুলো অবজারভেশন করলাম S3 এক্সাম্পলে, সেটাই লেমার আকারে স্টেট করব। লেমাটা হচ্ছে এরকম, লেট H be a subgroup of G, let H be a subgroup of G and small a comma small b belongs to G, then number 1, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি কোসেটে, নাম্বার 1 A belongs to H, প্রত্যেকটা এলিমেন্ট তার নিজস্ব কোসেটে বিলং করবে। আমরা অবজারভেশনে দেখি যে S3 এর মধ্যে নাম্বার 2 একটা কোসেট H এর সাথে কখন ইকুয়াল হবে, H equal to H if and only if, double if মানে if and only if small a belongs to H। নাম্বার 3 বলছে যে দুটো কেস হতে পারে, বলছে আইদার AH equal to BH or AH intersection BH equal to 5। প্রথম দিকে আমি যখন মোটিভেশন দিচ্ছিলাম তখন আমরা এই জিনিসটা আমরা বলেছিলাম যে দুটো কোসেটের মধ্যে কি রিলেশন। তো এটাই বলছে যে দুটো কোসেট আইদার কমপ্লিটলি ইকুয়াল আর কমপ্লিটলি ডিসজয়েন্ট। ইকুয়াল টু 5 মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। নাম্বার ফোর্থ হচ্ছে দুটো কোসেট কখন ইকুয়াল হবে, বলছে যে ইফ বলা ভুল হবে এখানে, ইফ এন্ড অনলি কন্ডিশন একবারেই বলতে পারি। ওকে, AH কোসেট ইকুয়াল টু BH কোসেট হবে কখন, বলছে ইফ এন্ড অনলি, ডবল এফ দেওয়া মানে A ইনভার্স B এলিমেন্ট অফ H। বলছে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, A ইনভার্স B বিলংস টু H, তাহলে দুটো কোসেট ইকুয়াল হবে। অপরপক্ষে AH ইকুয়াল টু BH, যদি দুটো কোসেট ইকুয়াল হয় আমি ইমিডিয়েটলি লিখতে পারবো A ইনভার্স B বিলংস টু H। এই প্রপার্টিটা আমি পার্টিকুলারলি খুবই হাইলাইট করি, জানি যে এই প্রপার্টিটা তোমার ঘুরে ফিরে বিভিন্ন সেটিংস অ্যালজেব্রা থেকে বেরিয়েও সব জায়গায় যখনই এই ধরনের কোসেট সংক্রান্ত আলোচনা আসবে তখন এই কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এই কন্ডিশনটা অ্যাটলিস্ট তোমরা প্রমাণটা মনে রাখতে না পারলেও কন্ডিশনটাকে সবসময় মনে রাখবে। ওকে, এবার নাম্বার 6 কালারটা একটু চেঞ্জ করি। ওকে, তো নাম্বার 6 না, নাম্বার 5। এবার বলছে যে যেটা বললাম যে কোনো ওই এক্সাম্পলে বলেছিলাম S3 এর মধ্যে যে কোনো দুটো কোসেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট সেম, আর সেটা কার সাথে ইকুয়াল, H এর সাথে। তাহলে অর্ডার অফ H ইজ সেম অ্যাজ অর্ডার অফ BH, যে কোনো AB যদি না, দুটো কোসেটের নাম্বার অফ এলিমেন্ট কি হবে, সেম হবে। এবার আমি প্রুফটা জাস্ট একটু হিন্ট দিয়ে বেরিয়ে যাবো, প্রুফগুলো একটু দেখে নাও। প্রথম পার্টটা কি বলেছে, নাম্বার 1 স্মল a বিলংস টু H, মানে যে এলিমেন্ট এর কোসেট নিচ্ছ সেই এলিমেন্টটা ওই কোসেটের মধ্যে থাকবে। এটা খুবই অবভিয়াস, কারণ H এর ডেসক্রিপশন মানে কি A ইন্টু H, তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো, A ইন্টু E, মাল্টিপ্লিকেটিভ নোটেশনে A ইন্টু E। তাহলে এটা কার এলিমেন্ট, A E, যেহেতু H টা একটা সাব গ্রুপ, তাহলে কারণ কি অ্যাজ E বিলংস টু H, H টা সাব গ্রুপ মানে আইডেন্টি এলিমেন্ট থাকবে, সেই আইডেন্টি এলিমেন্টের সাথে ইটাকে অপারেট করলে এ পাবে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট তার নিজস্ব কোসেটে থাকলো। খুবই ইজি, এক লাইনের প্রমাণ। নাম্বার 2 AH ইকুয়াল টু BH, H ইকুয়াল টু H ইফ এন্ড অনলি কি বলেছে তোমার, A বিলংস টু H। আমি একটা পার্ট করে ছেড়ে দেবো, দেখো বলছে লেট, আর একটা তোমরা করবে, লেট AH ইকুয়াল টু H, ধরে নিলাম H ইকুয়াল টু H হয়ে গেল। তাহলে আমাদের দেখাতে হবে কি ক্লেম যে A বিলংস টু H। এবার AH ইকুয়াল টু H মানে কি, ধরো A ইকুয়াল টু কি লিখতে পারো তুমি, A ডট E, এটা এলিমেন্ট কার H। তাহলে
এই এলিমেন্টটা কোথা থেকে নিয়েছিলে তুমি, তার মানে কি হয়ে গেল এখানে যে তোমার যেটা তুমি দেখাতে চাইছিলে যে এ বিলংস টু এইচ, যদি কি হয় এইচ ইকুয়াল টু এইচ হয়, তাহলে এইচ ইকুয়াল টু তোমার কন্ডিশনে কি দেওয়া আছে এইচ, এটা গিভেন, লেট ধরেছে এইচ ইকুয়াল টু এইচ, তাহলে এইচ ইকুয়াল টু এইচ ধরে নিয়েছো, তাহলে এ বিলংস টু কি হয়ে গেল, দিস ইমপ্লাইজ এ বিলংস টু এইচ, তাহলে ক্লেমটা প্রমাণ হয়ে গেল। অপর দিকটা তোমার নিজেরা করবে, এটা এক্সারসাইজ, যে এইচ ইকুয়াল টু যদি এ বিলংস টু এইচ হয় তাহলে এইচ ইকুয়াল টু এইচ, তাহলে এক্ষেত্রে তুমি দুটো জিনিস দেখাতে হবে, যে এইচ ইজ এ সাবসেট অফ এইচ অ্যান্ড এইচ ইজ এ সাবসেট অফ এইচ, যদি না ওই কন্ডিশনটা কি স্যাটিসফাই করে, ইফ এ বিলংস টু এইচ হয়, তাহলে এই জিনিসটা তোমরা প্রমাণ করতে পারবে। এটা তোমরা বাড়িতে চেক করবে, অসুবিধা হলে গ্যালেনের বই থেকে তোমরা দেখে নিতে পারো। এবার নাম্বার 3 প্রপার্টি যেটা ছিল, আমি নেক্সট পেজে যাই। নাম্বার 3 যে দুটো কোসেট কি ছিল, নাম্বার 3 দেখে নাও একটু, দুটো কোসেট আইদার ইকুয়াল আর কমপ্লিটলি ডিসজয়েন্ট, ঠিক। এবার এই জিনিসটা প্রমাণ করার জন্য তোমাকে ধরে নাও যে তোমার সাপোজ AH ইন্টারসেকশন BH নন এমটি, ধরে নিলে এই পসিবল তারা ইন্টারসেকশনটা নন এমটি। তার মানে কি, তার মানে হচ্ছে আমি দেখাবো কি, আমরা ক্লেম করবো যে তারা কমপ্লিটলি, যদি ইন্টারসেকশনে কোনো এলিমেন্ট কমন থাকে তাহলে তারা কমপ্লিটলি ইকুয়াল হবে, মানে এইচ ইকুয়াল টু এইচ, এটা আমাদের উদ্দেশ্য হবে দেখানোর। যেহেতু ইন্টারসেকশন নন এমটি, তার মানে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আছে এইচ ইন্টারসেকশন BH, তার মানে যেখানে এক্সট্রা কি এক্সট্রা লেখার দরকার নেই, জির এলিমেন্ট লেখার কোনো দরকার নেই, ছেড়ে দাও এটাকে। ওকে, তাহলে এক্সট্রা এইচ ইন্টারসেকশনে BH আছে, মানে কি এক্সট্রা বা ইন্টারসেকশন প্রপার্টি এইচ এও আছে, এক্সট্রা BH এও আছে। তাহলে এক্সট্রা এইচ এ থাকার মানে কি, দিস ইমপ্লাই এক্স ইকুয়াল টু H1 and x equal to BH2 for some H1, H2 belongs to H। দুটো এলিমেন্ট H1 H2 আছে, যার জন্য এই ঘটনাটা ঘটছে। এবার দেখো x ইকুয়াল টু একবার H1 লিখলে, x ইকুয়াল টু একবার BH2 লিখলে, তার মানে অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি, H1 ইকুয়াল টু BH2, এখান থেকে আমি কি লিখতে পারি, A ইকুয়াল টু BH2 H1 ইনভার্স, যদি বাদিক দিয়ে H1 ইনভার্সে গুণ করে দিলে। এবার তুমি যদি AH কোসেটটা কনসিডার করো, এটা মানে কি BH2 H1 ইনভার্স, এর ভ্যালু বসিয়ে দিলাম H, এটা মানে কি আবার BH2 H1 ইনভার্স H। এবার দেখো H1 ইনভার্স এলিমেন্টটা কি, H থেকে নিয়েছে, Hটা একটা সাব গ্রুপ, তাহলে H1 ইনভার্সটা H আছে, H ইকুয়াল টু H কখন হবে, ইফ এন্ড অনলি H বিলংস টু H। এই এলিমেন্টটা যেহেতু H এর মধ্যে আছে, তাহলে এই কোসেটটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, H1 ইনভার্স H যে কোসেটটা H এর সাথে ইকুয়াল হয়ে যাবে আগের রেজাল্টটা। আবার H2টা যেহেতু H এর মধ্যে এলিমেন্ট আছে, এটা B সরি, তাহলে এটা কি হয়ে যাবে, H এর মধ্যে হবে অ্যাজ H1, H2 বিলংস টু H আগের রেজাল্টটা, তাহলে H ইকুয়াল টু কি হয়ে গেল BH। তাহলে ইন্টারসেকশন যদি নন এমটি হয়, তাহলে তারা কি ইকুয়াল টু হয়ে যাবে কি কমপ্লিটলি। দিস প্রুভস আওয়ার রেজাল্ট, দিস প্রুভস আওয়ার ক্লেম, আওয়ার ক্লেম। এবার আমরা দেখাবো যে দুটো কোসেটের, যেটা বলছিলাম যে কি ছিল তারপরেরটা 3 4 ছিল, হচ্ছে দেখিনি, দুটো কোসেট কখন ইকুয়াল হবে। ওকে, তাহলে নাম্বার 4, যে সাপোজ AH ইকুয়াল টু BH, তাহলে এবার আমাকে দেখাতে হবে কি এই যদি এটা হয় A ইনভার্স B বিলংস টু H, এটা। তাহলে এবার নোট করো যে সিন্স প্রত্যেকটা এলিমেন্ট তার নিজস্ব কোসেটে থাকে, তাহলে B বিলংস টু BH, এটা ইকুয়াল টু কি AH, ঠিক। BH ইকুয়াল টু H ধরে নিয়েছি, তার মানে কি, তার মানে there exists, this implies there exists small h belongs to capital H such that B equal to AH, ঠিক, স্মল b ইকুয়াল টু H লিখতে পারি। তো এখান থেকে তুমি যদি A ইনভার্স দুদিক দিয়ে বাদিক দিয়ে গুণ করে দাও, A ইনভার্স B ইকুয়াল টু কি হবে H, Hটা কার এলিমেন্ট
ক্যাপিটাল এইচ, তাহলে ইনভার্স বি কোথায় চলে গেল? এইচ। তাহলে একটা দিকে প্রমাণ হয়ে গেল। এবার আমার তোমাকে কি দেখাতে হবে? কনভার্স পার্ট। তাহলে কনভার্স পার্ট দেখার জন্য কনভার্সলি তোমাকে কি ধরতে হবে? যে সাপোজ উল্টো কন্ডিশনে ধরতে হবে এ ইনভার্স বি বিলংস টু এইচ। এবার লক্ষ্য করো বিএইচ এই কনসেপ্টটা যদি আমি দেখি, তাহলে বিএইচ ইকুয়াল টু কি ভাবতে পারো তুমি? এ ইনভার্স বি এইচ। কেন লিখলাম এটা? এ ইনভার্স বি মানে কি? ই এর সাথে তুমি যে কোনো কোসেটকে তুমি যদি তার রেসপেক্টে কোসেট মানে ই ইন্টু বিএইচ নাও, তাহলে সেটা কি থাকবে? মানে কোনো চেঞ্জই হলো না, তাই তো? মানে এই সেটটা দিস ইজ সেম অ্যাজ দিস সেট, রাইট? কারণ এ ইনভার্স মানে ই, তাহলে কোসেটের এই সেটের দুটো কোনো চেঞ্জ হলো না। এবার তুমি যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে দেবো, তাহলে কি লিখতে পারবে? এ ইনভার্স বি এইচ। এই ইনভার্স বি কি ধরে নিচ্ছ? এইচ এর এলিমেন্ট। তাহলে এই যে কোসেটটা পাচ্ছ ইনভার্স বি এইচ, দ্যাট শুড বি ইকুয়াল টু এইচ অ্যাজ এ ইনভার্স বি ধরে নিয়েছে এইচ এর এলিমেন্ট। এটা জাস্ট আগের রেজাল্ট ইউজ করলাম। তাহলে কি প্রমাণ হয়ে গেল? ইনভার্স বি থাকলে এইচ ইকুয়াল টু বি এইচ হবে। তাহলে দুটো সাইডে আমার কমপ্লিট প্রুফ হয়ে গেল। ওকে, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে নাম্বার 5th প্রপার্টি ছিল যে সমস্ত কোসেটের নাম্বার অফ এলিমেন্ট সমান। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি দেখাতে হবে? নাম্বার অফ এলিমেন্ট দুটো সেটের সমান দেখানোর জন্য আমাদের কি দেখাতে হবে? নিড টু শো there exists a bijection। আমাদের কি দেখাতে হয়? একটা বাইজেকশন আছে, there exists a bijection phi from AH to BH। ধরো আমরা এবার ডিফাইন করছি একটা ম্যাপ, ওই ডিফাইন খুব ন্যাচারাল একটা ম্যাপ আছে phi AH থেকে BH এ। কি করবে বলো ম্যাপটা? phi একটা এলিমেন্ট এইচ এ কেমন দেখতে? স্মল এ ইন্টু স্মল এইচ, সেটাকে কোথায় নিয়ে যাবে? বি ইন্টু স্মল এইচ। খুবই ন্যাচারাল, তাই তো? যখন এইচটা এইচ এর এলিমেন্ট, এইচ কে কোথায় নিয়ে যাবে? বিএইচ। এবার আমাদের ক্লেম হচ্ছে, ক্লেম এই ম্যাপটা একটা বাইজেকশন, phi ইজ এ বাইজেকশন। এটা যদি বাইজেকশন হয়ে যায় তাহলেই বলতে পারবো দুটো সেট এইচ আর বিএইচ এর নাম্বার অফ এলিমেন্ট সমান। তাহলে phi ইজ বাইজেকশন দেখানোর জন্য আমাকে কি দেখাতে হবে? প্রথমে phi ইজ 1 1। তাহলে phi ইজ 1 1 দেখাতে গেলে কি করতে হবে তোমাকে? লেট phi অফ দুটো এলিমেন্ট ডোমেনের সমান ধরে নাও। AH1 একটা দেখতে ধরলো, আর একটা ধরলাম AH2, কারণ বাদিকে সেটটা কোসেট, প্রত্যেকটা এলিমেন্ট এরকম দেখতে। তাহলে বাই ডেফিনেশন দিস ইজ BH1, দিস ইজ সেম অ্যাজ BH2। তাহলে যদি বি ইনভার্স বি ইনভার্স করতে পারবে না এটাকে, এটাকে তোমাকে কি করতে হবে এখানে? বি ইনভার্স করতে পারবে, বিটা তো গ্রুপের এলিমেন্ট। তাহলে H1 ইকুয়াল টু H2 দুদিক দিয়ে কি করলে? বি ইনভার্স অপারেট করলে। তাহলে H1 ইকুয়াল টু H2 হয়ে যাওয়া মানে কি হয়ে গেল তোমার? this is same as H1 equal to H2। তার মানে this claim phi is 1 1, যেটা 1 1 প্রমাণ করা সেটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাকে দেখাতে হবে অন টু। অন টুটা খুবই ট্রিভিয়াল, রাইট? phi is on to কেন? তুমি একটা আরবিটারি এলিমেন্ট ধরে নিলো কেউ, BH belongs to BH, কোথা থেকে? ডান দিক কোডোমেন থেকে। তাহলে বাই ডেফিনেশন অফ ন্যাচারাল ম্যাপ ইমেজটা কি হওয়া উচিত? H। H কোথায় ম্যাপ করবে? BH। ওকে, তাহলে এটা খুবই ন্যাচারাল যে সরি একটু লিখতে ভুল হলো, এটা অ্যাকচুয়ালি স্মল এইচ হবে। তাহলে যে ন্যাচারাল ম্যাপটা ছিল তাতে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? phi ইজ এ বাইজেকশন। এখান থেকে দিস ইমপ্লাইজ অর্ডার অফ এইচ ইজ সেম অ্যাজ অর্ডার অফ বিচ। তাহলে এই এর মাধ্যমে সমস্ত লেমা রেজাল্ট গুলো আমাদের কমপ্লিটলি প্রমাণ হলো, ঠিক? এবার যেটা আমরা করব সেটা হলো দেখবো যে একটা রেজাল্ট, সেটা হচ্ছে এই লেমারই করোলারি হিসেবে আমরা এটাকে বলতে পারি। করোলারিটা হচ্ছে যে সেট অফ অল লেফট কোসেট ফর্ম এ পার্টিশন অফ জি। কি বললাম? যে লেট এইচ বি এ সাবগ্রুপ, আবার লিখছি আমি ফর্মালি, সাবগ্রুপ অফ জি, then set of all left cosets such that A belongs to G is a partition of G। যেটা শুরুতে আমি বলছিলাম যে কোসেট অ্যাকচুয়ালি কি করবে? সেটটাকে ভেঙে দেবে বা একটা পার্টিশন ফর্ম করবে। তো সেটাই এই রেজাল্টটা বলছে যে সেট অফ অল কোসেট যদি নাও সেটা পার্টিশন হয়। এবার এই পার্টিশন জিনিসটা কি তোমরা একটু রিকল করো। পার্টিশন মানে কি ছিল? Partition of a set is a collection of subset
সাজ দ্যাট ইউনিয়ন যদি করো ওই সাবসেট গুলো সেটা জি পাবে, আর তারা পিয়ার ওয়াইজ কি হতে হবে, পিয়ার ওয়াইজ কমপ্লিটলি ডিসজয়েন্ট হতে হবে, রাইট? মানে এইচ আর বিএইচ ইন্টারসেকশন কমপ্লিটলি 5 হতে হবে। তাহলে এবার প্রুফটা তোমরা একটু দেখো। তাহলে পার্টিশন একটা কি, কালেকশন অফ সাবসেট বা সেট অফ সাবসেট। তাহলে আমরা একটা এরকম পার্টিশনের জন্য পি নিলাম, পি কি, সেট অফ এইচ বিলংস টু, মানে সেটা অল লেফট কোসেট, মধ্যে কথা সেট অফ লেফট কোসেট যদি নিই, তাহলে আমরা ক্লেম করছি, ক্লেম দিস পি ইজ এ পার্টিশন অফ জি। এবার অনেকে কোশ্চেন হতে পারে যে আপনি সমস্ত এইচ নিলেন, এ বিলংস টু জি। এবার আমরা দেখেছি যে দুটো কোসেট ইকুয়ালও হয়ে যেতে পারে। তাহলে এখানে যে ওই পার্টিশন হতে গেলে যে দুটো যে ডিসজয়েন্ট হতে হয়, সেই ডিসজয়েন্টনেস কোথায় থাকে, ওই ইন্টারসেকশন যে 5 হতে হবে দুটো ডিফারেন্ট কপি নিলে, সেটা কিভাবে প্রিজার্ভ হলো। নোট দ্যাট এই যে আমি যে ফর্মে লিখেছি, সেটটা লিখেছি, সেটের মধ্যে রিপিটেশন অ্যালাউ না। যখনই দুটো কোসেট ইকুয়াল হয়ে যাবে তার মানে তারা অ্যাকচুয়ালি সেটের একটা কি সিঙ্গেল এলিমেন্ট হবে। সেট মানে কি, সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট। তাহলে যারা ডিস্টিংক্ট না তারা অবশ্যই এখানে কাউন্টেড হবে না। তাহলে সেট হিসেবে লেখা মানে অলরেডি এটা কি হচ্ছে, দিস ইজ দ্য কালেকশন অফ অল ডিস্টিংক্ট লেফট কোসেট। ওকে, আমরা জানি কি, উই নো either H equal to BH হয় or H intersection BH equal to completely 5। তাহলে যখন এটা ইকুয়াল হবে তারা এখানে কাউন্টেড হবে না সেম, আর যারা যখন ইন্টারসেকশন 5 হবে তারা তারা এখানে সেই মেম্বার গুলো রিপ্রেজেন্ট করবে, রাইট? তাদের মধ্যে কোনো পার্শিয়াল ইন্টারসেকশন নেই, মধ্যে কথা কোনো পার্শিয়াল ইন্টারসেকশন নেই। তার মানে অ্যাটলিস্ট পার্টিশনের জন্য যে একটা কন্ডিশন সেটা স্যাটিসফাই করলো। নেক্সট যেটা তোমার মেইনলি দরকার, আমাকে দেখাতে হবে, উই নিড টু শো আমাকে কি দেখাতে হবে, যে এটার ইউনিয়ন করলে এইচ গুলো যদি আমি ইউনিয়ন করি তাহলে জি পাবো। এটা যদি দেখাতে পারি তাহলে পার্টিশনের দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, তাহলে এটা পার্টিশন ফর্ম করবে। তাহলে প্রথমে আমরা দেখাবো যে ইউনিয়ন অফ এইচ ইজ সাবসেট অফ জি, যেটা ট্রিভিয়াল পার্ট। তাহলে লেট এ বিলংস টু যদি জি তে নাও, তাহলে তুমি জানো যে এ এইচ সাবসেট অফ জি হবে অলওয়েজ, তাই তো? এ জি এর এলিমেন্ট, এইচ এর সমস্ত এলিমেন্ট আবার কারি এলিমেন্ট, জি এলিমেন্ট। তো জি এর এলিমেন্টের সাথে জি এর এলিমেন্ট মাল্টিপ্লাই করলে সেটা জি এরই একটা সাবসেট হবে। তাহলে অবশ্যই প্রত্যেকটা কোসেট জি এরই সাবসেট, তাহলে খুব অবভিয়াস। তার মানে ইউনিয়ন যদি নাও, প্রত্যেকটা যেহেতু জি এর সাবসেট, তাহলে ইউনিয়নটাও একটা জি এর সাবসেট হবে, রাইট? উল্টো দিকে আবার যদি ইফ এ বিলংস টু জি হয়, তাহলে আমরা কি জানি যে এ এলিমেন্টটা কোন কোসেটে থাকে, এইচ এ থাকে। আমরা সবাই জানি যে প্রত্যেকটা এলিমেন্ট তার নির্দিষ্ট কোসেটে থাকে। তার মানে জি এর প্রত্যেকটা এলিমেন্ট কোনো না কোনো কোসেটে আছে। মধ্যে কথা কি বলছে, জি এর যদি একটা এলিমেন্ট এ নাও, সেটা কোনো না কোনো কোসেটে আছে। তাহলে কি হয়ে গেল, জি ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ কোসেট, কারণ প্রত্যেকটা এলিমেন্ট কোনো না কোনো কোসেটে বিলং করছে। তো এখানে আমরা কি পেলাম, জি ইজ অ্যাকচুয়ালি ইউনিয়ন অফ এইচ such that A belongs to G। তাহলে আমার P যেটা ছিল সেটা একটা পার্টিশন অ্যাকচুয়ালি পড়লো। দিস ইমপ্লাই P ইজ এ পার্টিশন অফ G। বুঝা গেল? এবার যখন তোমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রা, বেসিক অ্যালজেব্রা ডিসকাস করেছো, তোমরা জানো যে একটা ওয়ান টু ওয়ান কারেসপন্ডেন্ট আছে কিসের মধ্যে, না সেট অফ পার্টিশনস on G, G set number G, and set of equivalent classes. মানে given a partition you can get equivalent relation, এটা true. Given an equivalent relation you can get a partition on G। তাহলে আমরা তো জানলাম যে পার্টিশন একটা পেলাম, তাহলে নিশ্চয়ই সেখানে তার রিপ্রেজেন্টেটিভ একটা ইকুইভ্যালেন্ট ক্লাসও আছে। তো হ্যাঁ, সেটা অবশ্যই আছে। তাহলে কেউ যদি চায় সেটা ডিফাইন করতে পারে, যে এইভাবে ডিফাইন করতে পারে যে one can define an equivalence relation on G as follows। যে পার্টিশন পেলাম সেটা কি ছিল, কালেকশন অফ ডিস্টিংক্ট লেফট কোসেট। তাহলে আমরা জি এর উপর কিভাবে একটা রিলেশন, প্রথম কথা ইকুইভ্যালেন্ট রিলেশন হতে হলে রিলেশন হতে হবে, তাহলে একটা রিলেশন ডিফাইন করতে হবে প্রথম কথা। তাহলে আমরা ডিফাইন করছি, ডিফাইন
দুটো এলিমেন্ট জি এর এ আর বি রিলেটেড, দুটো এলিমেন্ট এ আর বি জি থেকে নিয়েছি, ইফ অ্যান্ড অনলি যদি তাদের রিপ্রেজেন্টেটিভ কোসেট এইচ ইকুয়াল টু বিএইচ হয়। কখন তারা রিলেটেড? যদি এইচ ইকুয়াল টু বিএইচ হয়, নাহলে তারা রিলেটেড না। এই যে তুমি যদি এই ইকুইভ্যালেন্ট রিলেশনটা নাও, এই রিলেশনটা নাও, তুমি প্রমাণ করতে পারবে দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি? দিস ইজ ইনডিড রিফ্লেক্সিভ প্লাস সিমেট্রিক প্লাস কি না ট্রানজিটিভ। এটা একটা ইকুইভ্যালেন্ট রিলেশন। যখন একটা ইকুইভ্যালেন্ট রিলেশন হয় তার রেসপেক্টে কি হয়? ইকুইভ্যালেন্ট ক্লাস। এই ক্লাসগুলো দেখবে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা ক্লাস কি, যে যারা মানে এটা অ্যাকচুয়ালি কি হবে? সেট অফ all cosets which are equal, coset which are equal to AH। তাহলে এর এলিমেন্টের রেসপেক্টে যে যে কোসেট গুলো AH এর সাথে যে যে কোসেট গুলো ইকুয়াল তাদের একটা সেম জায়গায় রাখো। তারপর আরেকটা এলিমেন্ট এর বাইরে নাও, তাদের একটা নির্দিষ্ট বক্স রাখো। এইভাবে যদি বক্স গুলো পুট করো তো দেখবে এই ইউনিয়নটা করলে তুমি পুরো জিটাই পেয়ে যাবে। ওকে, তো এটা একটা কমেন্ট ছিল ছোট, তো এটা একটা বলে দিলাম। এবার আমরা একটা জায়গায় রেডি আছি যেটা প্রমাণ করার জন্য, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ থিওরাম, দি ইম্পর্টেন্ট থিওরাম। এখন পর্যন্ত গ্রুপ থিওরি যত থিওরাম দেখেছি তার মধ্যে দি ইম্পর্টেন্ট থিওরাম সেটা হচ্ছে কি? ল্যাগ্রাঞ্জেস থিওরাম। তাহলে থিওরাম কি? এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস, এটা নাম কি দেয় লোকে কমনলি বলে? ল্যাগ্রাঞ্জেস থিওরাম। ম্যাথমেটিশিয়ান ল্যাগ্রাঞ্জ, ওনার নামে থিওরামটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস থিওরাম। থিওরামটা অবশ্যই ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে, যে কোনো আরবিটারি গ্রুপের ক্ষেত্রে এটা ট্রু নয়। ঠিক আছে, থিওরাম কি বলছে? যে লেট জি বি এ ফাইনাইট গ্রুপ, লেট জি বি এ ফাইনাইট গ্রুপ, let G be a finite group and H be a subgroup of G। তাহলে G একটা ফাইনাইট গ্রুপ, যে কোনো গ্রুপ কিন্তু বলি, নোটিস করো তাহলে আমাদের ফাইনাইট গ্রুপ, আর H একটা সাবগ্রুপ অফ G। বলছে দেন order of capital H and subgroup order divides the order divides মুছে দিয়ে এটা divide divides the order of the group। বলছে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সাবগ্রুপ ডিভাইডস নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য গ্রুপ। অদ্ভুত ভাবে মানে এটা মানে সাবগ্রুপ আর জি এর মধ্যে একটা রিলেশন দিচ্ছে, মানে সাবগ্রুপ হতে গেলে বলতে চাইছে যে এই কন্ডিশনটা মিনিমাম স্যাটিসফাই করতে হবে, নেসেসারি কন্ডিশন হিসেবে ভাবতে পারো, যে এইচ এর অর্ডার জি এর অর্ডারকে ডিভাইড করতে হবে, মানে আরবিটারি ডিভাইজারের রেসপেক্টে তোমার সাবগ্রুপ থাকবে না। দেখো এরকম একটা ফর্ম আমরা কিসে দেখেছিলাম? ফান্ডামেন্টাল থিওরাম অফ সাইক্লিক গ্রুপ। সেখানে কি বলেছিল? একটা যদি ফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, কারেসপন্ডিং টু এভরি ডিভাইজার দের এক্সিস্ট এ সাবগ্রুপ। এই থিওরাম সেটা বলছে না, ওরা বলছিল ডিভাইড করলে একটা সাবগ্রুপ থাকবে, কিন্তু এখানে বলছে যে না, মানে অতটা আমি বলতে পারবো না, বাট অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে সাবগ্রুপ হতে গেলে তাকে ডিভাইড করতে হবে, মানে এটা বেসিক কন্ডিশন টু কোয়ালিফাই এ সাবসেট টু বিকাম এ সাবগ্রুপ। মানে একটা বেসিক কন্ডিশন এটা একটা সাবসেটকে সাবগ্রুপে উত্তীর্ণ হওয়ার জন্য। এটা একটা ফিল্টারেশন। এই ফিল্টারকে আমরা কিছু সাবসেটকে সাবগ্রুপ হবে কি হবে না সেই যাচাই করে ইনিশিয়ালি রাফলি বাদ দিয়ে দিতে পারি। বুঝা গেল? এটা একটা রাফ ফিল্টার, তাহলে এটা নেসেসারি কন্ডিশন। এবার আরেকটা পার্ট আছে মোর ওভার, এখানে লিখি মোর ওভার, এটা একটা প্রথম পার্ট। মোর ওভার কি বলছে? যে নাম্বার অফ distinct number of distinct left or right, দুটো হতে পারে, লেফট or রাইট, ব্র্যাকেটে রাইট লিখছো না, রাইটের ক্ষেত্রে ট্রু, লেফট or রাইট cosets of H in G is order of G by order of H।
মনে করো আমি S3 এক্সাম্পল বলেছিলাম নাম্বার অফ ডিস্টিংক্ট কোসেট কতগুলো ছিল, অর্ডার অফ S3 বাই অর্ডার অফ H। অর্ডার অফ S3 ছিল 6, অর্ডার অফ H ছিল 2, 3টে। তাহলে এটা যে কোনো কোসেটের ক্ষেত্রেই ট্রু, মানে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে অর্ডার অফ জি বাই ডিভাইড অর্ডার অফ H। ফাইনাইট কেন নিলাম, এই যে ডিভিশন বা এই যে সমস্ত কিছু ডিভিশন প্রপার্টির উপর আছে, তাই তো। তাহলে এই ডিভিশনটা মেক সেন্স করার জন্য আমার গ্রুপটাকে কি নিতে হবে, ফাইনাইট গ্রুপ। এবার আমরা প্রমাণটা দেখি নিই। গ্রুপ একটু আগে আমরা কি দেখলাম, যে এই যে কালেকশন অফ লেট কোসেট সেটা কি করে একটা তোমার পার্টিশন করে, তাই তো। এবার আমরা ধরে নিলাম লেট A1H, A2H, so on ARH denote the distinct left cossets of H in G. Collection of all distinct left cossets নিয়ে নিলাম in G। তাহলে আমরা কি দেখেছি, A1H, A2H, এটা আমরা বলতেই পারি ARH এটা কি করে অ্যাকচুয়ালি একটা যে পার্টিশন অফ G আমরা দেখলাম। তাহলে G ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, ইউনিয়ন অফ AIH, যেখানে আইটা হচ্ছে 1 থেকে R। G কে আমরা এই ফর্মে লিখতেই পারি। এবার আমরা কি জানি এখানে কি রিলেশন, কি AIH ইন্টারসেকশন AJH কি হবে সবসময় ফাই ফর অল I নট ইকুয়াল টু J। দুটো কোসেট আইদার ইকুয়াল আর ডিসজয়েন্ট। আমরা যেহেতু ডিস্টিংক্ট লেট কোসেট নিয়েছি তাহলে কমপ্লিটলি ডিসজয়েন্ট এরা। এবার তাহলে আমি এখান থেকে কি বলতে, দিস ইমপ্লাই অর্ডার অফ G কতগুলো এলিমেন্ট থাকবে, যেহেতু সাবসেট গুলোর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, দিস ইজ সেম অ্যাজ অর্ডার অফ A1H প্লাস অর্ডার অফ A2H, so on order of ARH। এবার বোঝার চেষ্টা করি লাইনটা, আমি এখান থেকে এটা লিখতে পারবো কি, অর্ডার অফ H প্লাস অর্ডার অফ H প্লাস so on প্লাস অর্ডার অফ H কতগুলো R টাইমস। এটা কেন লিখলাম, অ্যাজ প্রত্যেকটা যে কোনো দুটো কোসেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস সমান আছে। তার মানে ইন পার্টিকুলার আমি জানি যে প্রত্যেকটা AIH এর সাথে EH কোসেটটা কার সাথে ইকুয়াল হয়, H। এই কোসেটের এলিমেন্ট সমান হবে, যে কোনো কোসেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট সমান থাকে। তাহলে EH কোসেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, A1H, A2H, so on ARH এর মধ্যে ততগুলো এলিমেন্ট আছে। তাহলে AIH for all I1 to R is same as order of AIH same as order of H। এখানে H লিখ, সব জায়গায় H রিপ্লেস করে দিলাম R টাইমস। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি সেম as R সংখ্যক ইনটু অর্ডার অফ H। তাহলে এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে আমি এটা বলতে পারি অর্ডার অফ H ডিভাইডস, এটা তো ডিভিশনের বেসিক রুল, তাই তো। এরকম জিনিস হলে বলি অর্ডার অফ H এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার অফ এলিমেন্ট ইন H আর নাম্বার অফ এলিমেন্ট ইন G। তাহলে অর্ডার অফ H ডিভাইড অর্ডার অফ G। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আর মানে হচ্ছে অর্ডার অফ G বাই অর্ডার অফ H। এবার এই আরটা কি ছিল, নোট করো, এই আরটা ছিল নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট A1H, A2H, so on ARH। তাহলে এই আর সংখ্যাটা কি ডিনোট করছিল, নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট। তাহলে দিস ইমপ্লাইজ the number of distinct left cossets, left or right, যাই হোক না ব্যাকে লিখছি মানে রাইটও হতে পারে, এটা লেফট or right cossets of AH in G is actually order of G by order of H। এই যে অর্ডার অফ G by order of H এটা লিখলাম, এটা একটা ম্যাথমেটিক্যালি এটার একটা নাম আছে, নেক্সট ডেফিনেশন আমি সেটাই দেবো, এটাকে বলা হয় ইন্ডেক্স। ওকে, তাহলে নেক্সট ডেফিনেশন হচ্ছে আমার ইন্ডেক্স। ডেফিনেশন কিসে না, ইন্ডেক্স অফ এ সাবগ্রুপ, ইন্ডেক্স অফ এ সাবগ্রুপ। let H be a subgroup of G, then the number of distinct, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট or right cossets of H in G written as a number of, যে সংখ্যাটা সেটাকে আমরা এইভাবে লিখি G:H is called, এই যে
সংখ্যাটা সেটাকে কি বলবো আমরা, ইজ কল্ড দ্য ইন্ডেক্স অফ এইচ ইন জি। ওকে, তাহলে বাই ল্যাগ্রাঞ্জ থিওরাম আমি কি বলতে পারি, দিস ইমপ্লাইজ বাই ল্যাগ্রাঞ্জেস থিওরাম, বাই দি ল্যাগ্রাঞ্জেস থিওরাম আমরা ইন্ডেক্স কি হয় একটা সাবগ্রুপের, যদি একটা ফাইনাইট গ্রুপ হয় তাহলে ল্যাগ্রাঞ্জ থিওরাম আমাকে কি বললো, এই এটা ইন্ডেক্সের নোটেশন, দিস ইজ এ ফর্মুলা কি অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ, তাই তো। ল্যাগ্রাঞ্জ থিওরাম থেকে তাহলে ইন্ডেক্স কি হয়, জি যদি ফাইনাইট হয়, দেখো ফাইনাইট না হলে গ্রুপটা ইন্ডেক্সের নোশন স্টিল মেক সেন্স, রাইট? কারণ বলছি ইন্ডেক্স মানে নাম্বার অফ ডিস্টিংক্ট সেট, যদি ফাইনাইট না হলে সেক্ষেত্রে আমরা বলবো ইন্ডেক্সটা ইনফাইনাইট। কিন্তু যদি ফাইনাইট হয়, গ্রুপটা যদি ফাইনাইট হয়, তাহলে ল্যাগ্রাঞ্জ থিওরাম বলছে ইন্ডেক্সটা কি হবে, অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ। তাহলে এটা কি, এই কেসটা অ্যাকচুয়ালি ফর ফাইনাইট গ্রুপ। তাহলে ফাইনাইট গ্রুপ ছাড়া ইন্ডেক্স মেক সেন্স, কিন্তু ল্যাগ্রাঞ্জ থিওরাম ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে পার্টিকুলারলি একটা ফর্মুলা তোমাকে দিয়ে থাকে। তাহলে এটা গেল ল্যাগ্রাঞ্জ থিওরাম, মানে খুবই ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক থিওরাম গ্রুপ থিওরির, আমি সেটা প্রথমেই বললাম। এবার আমরা কিছু এর করোলারি দেখব। ওকে, পাতাটা চেঞ্জ করে নিই, করোলারি। করোলারি হচ্ছে যে এভরি গ্রুপ, এটাই করি, পরেও করা যেতে পারতো আগে। ওকে, আগে করোলারি করি যে এটাকে করি, চলো। এলিমেন্ট না, এটা মুছে দিই তো, অর্ডার অফ ইচ এলিমেন্ট, order of an element small a belongs to G divides the order of the group, বলছি এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। অদ্ভুত ভাবে গ্রুপের অর্ডার যেভাবে ডিফাইন করা হয়েছে আর একটা এলিমেন্টের অর্ডার যেভাবে ডিফাইন করা হয়েছে, এই দুটো ডেফিনেশনের মধ্যে তোমার দেখলে মনে হবে যে কোনো মিলই নেই। মানে দুটো ডেফিনেশনকে তুমি যদি পাশাপাশি রাখো তাদের মধ্যে অ্যাজ ইফ কোনো মিলই নেই, কিন্তু এই করোলারিটা বলছে না, একটার মধ্যে মিল আছে। বলছে এলিমেন্টের অর্ডার সবসময় গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। তো ল্যাগ্রাঞ্জ থিওরাম থেকে কি করে প্রমাণ করবো, করোলারি মানে ওই থিওরামেরই থেকে ইজিলি তুমি রিডিউস করতে পারবে। তাহলে যদি এ লেট এ বিলংস টু জি হয়, তাহলে ল্যাগ্রাঞ্জ থিওরাম তোমাকে অ্যাপ্লাই করতে গেলে কি দরকার না, একটা সাবগ্রুপ আনতে হবে। তাহলে একটা এলিমেন্ট থেকে সাবগ্রুপ আনার ইজিয়েস্ট ওয়ে কি, ওই এলিমেন্টটাকে দিয়ে সাবগ্রুপ জেনারেট করো, সাবগ্রুপ জেনারেটেড বাই স্মল এ। এবার তুমি জানো যে এই যে সাবগ্রুপটা হলো, এটাকে যদি আমি এইচ বলি, এই সাবগ্রুপটা অ্যাকচুয়ালি কি সাইক্লিক সাবগ্রুপ ভাবতে পারো, জেনারেটেড বাই এ। তাহলে একটা সাইক্লিক সাবগ্রুপ যদি সাইক্লিক গ্রুপ হয় জেনারেটেড বাই এ, তার অর্ডারের সাথে গ্রুপের অর্ডার ম্যাচ করতে হয়, এটা জেনারেটেড একটা কন্ডিশন। আমার যে সাইক্লিক গ্রুপ যে লেকচারটা আছে সেটা তো তোমরা দেখবে। তাহলে অর্ডার অফ এই সেম হ্যাজ অর্ডার অফ এ আমরা জানি, রাইট? এবার বাই ল্যাগ্রাঞ্জ থিওরাম, বাই দ্য ল্যাগ্রাঞ্জেস থিওরাম আমরা কি জানি, বাই দ্য ল্যাগ্রাঞ্জেস থিওরাম উই হ্যাভ বা উই নো অর্ডার অফ এইচ, এই সাবগ্রুপটা ডিভাইডস করবে অর্ডার অফ জি কে, কিন্তু অর্ডার অফ এইচ কার সাথে ইকুয়াল, অর্ডার অফ এ, অর্ডার অফ এ ডিভাইডস অর্ডার অফ জি। তাহলে এটা তোমার করোলারিটার প্রমাণ দিল। এবার করোলারি নাম্বার 2, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট রেজাল্ট। করোলারি হলো, এটা 1 বলি, এটাকে 2 বলি। করোলারি 2 বলছে যে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। বলছে যে কোনো গ্রুপ অফ প্রাইম অর্ডার হচ্ছে সবসময় কি হবে, সাইক্লিক হবে। এটাও খুব ইজি, কারণ যদি ধরলাম আমি লিখে দিচ্ছি, লেট জি বি এ গ্রুপ অফ প্রাইম অর্ডার, সে স্মল। এবার দেখো একটা এলিমেন্ট নাও, লেট small a non-identity, small not equal to E and small a belongs to G.
নন আইডেন্টিটি এলিমেন্ট নিলে, এবার এই এলিমেন্টটাতে যদি তুমি যদি একটা সাবগ্রুপ জেনারেট করো তাহলে এটা একটা সাবগ্রুপ হবে, রাইট? তাহলে এই সাবগ্রুপের যে অর্ডারটা কি হবে, মানে আগের কলের কি বলছে, এলিমেন্টের অর্ডার কাকে ডিভাইড করবে, গ্রুপের অর্ডারকে। তাহলে এটা যেহেতু নন আইডেন্টিটি, তাহলে এই চলো আগের কলের যদি ইউজ হয় তাহলে ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। তো মুছে দিই একটু। তাহলে বাই করোলারি ওয়ান কি বলছে তোমার, অর্ডার অফ এ ডিভাইড অর্ডার অফ জি, যেটা হচ্ছে পি। অর্ডার অফ এ ওয়ান হতে পারে না, কারণ এ ইজ নট ইকুয়াল টু, তাহলে অর্ডার অফ এ যদি ওয়ান না হয় তাহলে পি এর ডিভাইজার ওয়ান বাদ দিয়ে কি হতে পারে, পি ইটসেলফ, যেহেতু পিটা প্রাইম, তাহলে অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু পি অ্যাজ এ ইজ নট ইকুয়াল টু ই, তাই তো, অ্যান্ড পি ইজ প্রাইম। এই দুটো ঘটনার সাথে তুমি কি বলতে পারলে, যে অর্ডার অফ এ ইজ সেম এজ পি। তাহলে গ্রুপের মধ্যে একটা এলিমেন্ট পেয়ে গেলে যার অর্ডার হচ্ছে পি, তাহলে এই ঘটনাটা যখন ঘটে যে জি এর মধ্যে একটা এলিমেন্ট, একটা গ্রুপের মধ্যে এমন একটা এলিমেন্ট পেলে যার অর্ডার গ্রুপের অর্ডারের সাথে ইকুয়াল, তাহলে সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে সাইক্লিক গ্রুপের একটা জেনারেটেড কন্ডিশন, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, জি ইজ জেনারেটেড বাই এ, তার মানে জি ইজ সাইক্লিক। এটা অ্যাকচুয়ালি কি হলো, জি ইজ সাইক্লিক। তাহলে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার কি ইজ সাইক্লিক। হয়ে গেল পার্ট 2 বা করোলারি 2। এবার একটা ইম্পর্টেন্ট রেজাল্ট বা ইম্পর্টেন্ট আলোচনা দিয়ে আমি শেষ করব, যে হোয়াট অ্যাবাউট কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম। কি ইফ দ্য converse of the Lagrange's theorem true, এই কথাটা মানে কি, সাবগ্রুপ হতে গেলে কি হতে হবে, অর্ডার এইটাকে একটা সাবগ্রুপ হতে গেলে সেই সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করতে হবে, ল্যাগ্রাঞ্জ থিওরেম বলছে। কনভার্স মানে হচ্ছে যে সাপোজ order of H divides order of G, which then is H a subgroup of G? ধরলাম অর্ডার অফ H টা ডিভাইড করে দিল, তাহলে তোমার ল্যাগ্রাঞ্জ থিওরেম অনুযায়ী এটা সাবগ্রুপ হওয়ার জন্য এলিজেবল, কিন্তু তাহলে কি এটা সাবগ্রুপ অ্যাকচুয়ালি হবে? তো এর কনভার্সের উত্তরটা হচ্ছে নট ইন জেনারেল, নট in general. Answer হচ্ছে not in general. Converse of the Lagrange theorem may not be true. কখন ট্রু হবে, একটা এক্সাম্পল তোমরা জানো, ট্রু হবে সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে। ফর সাইক্লিক গ্রুপ দিস ট্রু, ফর the cyclic groups converse part is true. কি অনুযায়ী, from by fundamental theorem of cyclic group আমরা দেখেছি, ফান্ডামেন্টাল, যারা এখন লেকচারটা দেখে নিতে পারো, ফান্ডামেন্টাল থিওরেম অফ সাইক্লিক গ্রুপ, ডিভাইজার হলে সেটা একটা সাবগ্রুপ হবে, ইউনিক সাবগ্রুপ থাকে সাইক্লিক গ্রুপ। হ্যাঁ, তাহলে সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে, ক্লাসের সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে এটা ট্রু, বাট নট ইন জেনারেল এটা ট্রু হবে। ঠিক আছে, তাহলে এটা কি করে আমরা প্রমাণ করব? তাহলে আমরা এই এক্সাম্পলটা দেখবো হচ্ছে একটা গ্রুপ নম্বর জি, অ্যাকচুয়ালি সাবগ্রুপ A4, তার সাবগ্রুপ এটা S4 এর। মনে করো A4 কি ছিল, অল্টারনেটিং গ্রুপ, অল্টারনেটিভ সাবগ্রুপ, মানে কালেকশন অফ ইভেন্ট পারমুটেশন এর সাবগ্রুপ ফর্ম করে। এটা আমি হচ্ছে পারমুটেশন গ্রুপ চ্যাপ্টারে ডিসকাস করেছি। অর্ডার কি হয়, নাম্বার অফ ইভেন্ট পারমুটেশন ইজ সেম অ্যাজ নাম্বার অফ অড পারমুটেশন। A4 হলো এটা 4 ফ্যাক্টোরিয়াল বাই 2, তাহলে এটা কত হচ্ছে 24/2 মানে 12। A4 এর অর্ডার কত, 12। এই গ্রুপের মধ্যে এমন একটা ডিভাইজার পাবো যার কারেসপন্ডিং কোনো সাবগ্রুপ নেই। ফর এক্সাম্পল 6 divides 12, 6 যদি 12 কে ডিভাইড করে, we will show that there exist no subgroups of order 6, ডিভাইড করছে কিন্তু কোনো সাবগ্রুপস থাকবে না। এবার এটা আমাদের করার জন্য আমরা কন্ট্রাপজিটিভ আর্গুমেন্ট নেব, যে সাপোজ if possible there exists a subgroup
H of order 6, সাবগ্রুপ আছে অর্ডার 6 এর। ওকে, এবার কনসিডার an element A belongs to A4 of order 3. এবার একটা এলিমেন্ট অর্ডার 3 A4 এর মধ্যে, এবার অর্ডার 3 এলিমেন্ট আছে A4 এর মধ্যে কি করে বুঝবে? এটা বোঝার জন্য খুবই অবভিয়াস, একটা 3 সাইকেল নাও, একটা 3 সাইকেল যদি নাও A1 A2 A3, A4 মানে কি 4টি এলিমেন্টের পারমুটেশন, A1 A2 A3 যদি একটা এরকম 3 সাইকেল নাও, এ অর্ডার কত হবে? এলিমেন্টের অর্ডার 3 সাইকেল, মানে কে সাইকেল অর্ডার কে হয়? 3 সাইকেল অর্ডার 3। এবার এটা কি ইভেন নট পারমুটেশন? দিস ইজ অবভিয়াসলি A1 A3 অর ইভেন পারমুটেশন, A1 A2 দুটো 2 সাইকেলের গুণফল, তাহলে ইভেন পারমুটেশন। এটা একটা A4 এলিমেন্ট, তার মানে 3 অর্ডার এলিমেন্ট আছে। ওকে, আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? 3 অর্ডার এলিমেন্ট এই A4 এর মধ্যে আছে। তাহলে একটা এরকম 3 অর্ডার এলিমেন্ট নাও স্মল আমার কাজের জন্য। ওকে, এবার কিছু কোসেট আমরা দেখব না। এবার অ্যাজ একটু দেখে নিই, অ্যাজ A4 এর মধ্যে H এর ইন্ডেক্স কত? H টা যদি থাকে তাহলে দিস ইজ সেম অ্যাজ ফর্মুলা অনুযায়ী, যেহেতু ফাইনাইট A4 টা, দিস ইজ ডিভাইডেড 12/6, দিস ইজ 2। তার মানে ডিস্টিংক্ট কোসেট কটা হবে? দুটো। তার মানে দিস ইমপ্লাইজ H has 2 distinct আমি লেফট কোসেট লিখছি, লেফট কোসেটস ইন A4। এবার যে এলিমেন্টটা স্মল এ নিলে, তার মানে সেটার উপর যদি কোসেট ভাবো, AH এর অর্ডার AH, তিনটে কোসেট নাও, AH A স্কয়ার H আর A কিউব H। A কিউব H কার সাথে ইকুয়াল হবে? এর অর্ডার যেহেতু 3, তাহলে A কিউব হবে EH। EH মানে কি? H। এবার যেহেতু নাম্বার অফ ডিস্টিংক্ট কোসেট হচ্ছে 2, তার মানে এই তিনটে কোসেট অবভিয়াসলি তারা ডিস্টিংক্ট হতে পারে না, তাদের মধ্যে নিশ্চয়ই অ্যাটলিস্ট দুটো এর মধ্যে ম্যাচ করবে। তাহলে তার মানে আমি কি কি কেস আসতে পারে? কেস হচ্ছে একটা H ইকুয়াল টু H হতে পারে একটা কেস, বা A স্কয়ার H ইকুয়াল টু কি হতে পারে? H হতে পারে, বা কি হতে পারে? A স্কয়ার ইকুয়াল টু H হতে পারে, বা A স্কয়ার H ইকুয়াল টু H। এই তিনটে কেস হতে পারে, দুটো অ্যাটলিস্ট ম্যাচ করবে এর মধ্যে। ওকে, এবার H ইকুয়াল টু H হওয়া মানে কি? A বিলংস টু H। এবার A স্কয়ার H ইকুয়াল টু H হওয়া মানে কি? আবার একইভাবে A স্কয়ার বিলংস টু H। A স্কয়ার যদি H এ থাকে, A স্কয়ার তুমি যদি H থেকে নাও, A স্কয়ার ইনভার্সটা H এ থাকবে, যেহেতু H টা সাবগ্রুপ, তাহলে A স্কয়ার ইনভার্স বিলংস টু H। এবার A স্কয়ার ইনভার্স কি? A স্কয়ার কে কি দিয়ে গুণ করলে আইডেন্টিটি আসবে? A স্কয়ার কে A দিয়ে গুণ করলে আইডেন্টিটি আসবে, রাইট? কারণ A স্কয়ার ইনটু A মানে A কিউব, A কিউব মানে E, তাহলে A বিলংস টু H, এক্ষেত্রে A বিলংস টু H। আচ্ছা, এবার A স্কয়ার H ইকুয়াল টু H কখন হবে? H ইকুয়াল টু H কখন হয়? যখন দিস ইনভার্স A ইনভার্স B বিলংস টু H। তার মানে এটা কি? A টু দি পাওয়ার -2 ইনটু A বিলংস টু A1, A মানে A1 ভাবতে পারো, তাহলে মানে A ইনভার্স বিলংস টু H, যেহেতু H টা সাবগ্রুপ, তার মানে A বিলংস টু H। তার মানে ইন এভরি কেস কনক্লুশন হচ্ছে A বিলংস টু H। মানে 3 অর্ডারের কোনো এলিমেন্ট যদি গ্রুপে থাকে, তার করেসপন্ডিং যখনই সাবগ্রুপ তুমি কনস্ট্রাক্ট করবে, সেই এলিমেন্টটা ওই সাবগ্রুপে, এই 6 অর্ডারের সাবগ্রুপে ঢুকে যাবে। তার মানে 3 অর্ডারের যদি একটা এলিমেন্ট A নাও, তার রেসপেক্টে যদি H কনস্ট্রাক্ট করো, তাহলে ওই 3 অর্ডার এলিমেন্টটা ইন এনি কেস H এর মধ্যে থাকবে। এবার আমি দেখবো যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্ট, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 3 ইন A4। A4 এর মধ্যে কতগুলো 3 অর্ডার এলিমেন্ট আছে আমি দেখার চেষ্টা করবো। এবার 3 অর্ডার এলিমেন্ট কিভাবে অ্যারাইভ করতে পারে? আমরা এটা খুবই ইজিলি কমপ্লিট করতে পারবো আমরা ইউজিং আমাদের একটা জিনিস হাতে আছে, সেটা হচ্ছে এলসিএম এর একটা রেজাল্ট আছে, আর হচ্ছে সাইকেল নোটেশন। তাহলে 3 অর্ডার এলিমেন্ট কেমন দেখতে হতে পারে? আইদার একটা 3 সাইকেল A1 A2 A3, মানে 3 সংখ্যাটা, এই 3 নাম্বারটা যে কোনো পারমুটেশন অর্ডার তুমি কি করে আমরা বের করি? পারমুটেশনটাকে প্রথমে কি লিখতে হয়? পারমুটেশন চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছি লেকচারে, যে পারমুটেশনটাকে ডিসজয়েন্ট সাইকেলে ব্রেক করতে হয়। প্রথমে যদি ডিসজয়েন্ট সাইকেলে ব্রেক করে নাও, তাহলে একটা পারমুটেশন সিগমাকে যদি ডিসজয়েন্ট সাইকেল সিগমা 1 সিগমা 2 সো 1 সিগমা k তে ব্রেক করে নাও,
তাহলে অর্ডার অফ সিগমা কি হয়, আমাদের রেজাল্ট ছিল এলসিএম অফ অর্ডার অফ সিগমা 1, অর্ডার অফ সিগমা 2, সো অন অর্ডার অফ সিগমা কে, এটা আমাদের রেজাল্ট ছিল, রাইট? তাহলে অর্ডার অফ সিগমা এর ক্ষেত্রে আমাদের 3 দরকার, তাহলে 3টা যে কোনো ক্ষেত্রে এইভাবেই হয়, রাইট? যে কোনো এলিমেন্টের অর্ডার এইভাবেই তোমার আছে, অ্যারাইজ করে। তাহলে 3টা আমাকে এইভাবে এলসিএম হিসেবে আসবে, কারণ যে কোনো পারমুটেশনকে তুমি জানো যে প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেলে লেখা যায়। তাহলে যদি একটা এলিমেন্টের অর্ডার 3 হয়, তাহলে এলিমেন্টটাকে তুমি যখন প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেলে লিখবে, তাহলে এই 3টা কিভাবে এলসিএম হিসেবে আসতে পারে, কার কার এলসিএম? 3টা আছে এলসিএম অফ কি হতে পারে, 3 আর 1 হতে পারে, বা এলসিএম অফ 3 আর 3 হতে পারে। 3 আর 1 মানে এটা অ্যাকচুয়ালি 3 সাইকেল। ওকে, সরি 3 আর 4টে এলিমেন্ট আছে, একটু ভুল বললাম, 4টে এলিমেন্টের মধ্যে করতে হবে। তাহলে 3 আর 1 নিতে পারো না, তাহলে প্রথমে যদি 3 নিয়ে নাও, তাহলে 1 মানে কি অ্যাকচুয়ালি মানে নাথিং লেফট, এটা 1 অর্ডার, রাইট? তাহলে মানে অ্যাকচুয়ালি কমপ্লিট 3 সাইকেল, 3 সাইকেল অর্ডার কি হবে 3, তাহলে নিজেই একটা সাইকেল, আর কোনো সাইকেল যেহেতু এফ এর মধ্যে 4টে এলিমেন্ট আছে, তাহলে 3টে এলিমেন্ট চুজ করে নিলে একটা এলিমেন্ট ফিক্সড হয়ে গেল, তাহলে তার অর্ডার কি 1 সাইকেল। তাহলে একটা 3 সাইকেল, একটা 1 সাইকেল এরকম নিতে পারো তুমি এ4। আর কি নিতে পারো, আর কোনোভাবে নিতে পারো না, 3-1 আর 1-3, 3-3 নিতে পারো না, কারণ 3-3 নিলে কত হবে, 3 + 3 6, তাহলে 6টা এলিমেন্ট তো তোমার নেই, তুমি 4টে এলিমেন্টের উপর পারমিটেশন করছো। তাহলে এটা 3-3 মানে কি, একটা সাইকেল অর্ডার 3 আর একটা সাইকেল অর্ডার 3, তাহলে 3 এরকম দুটো মানে ডিসজয়েন্ট 3 সাইকেল তো হতে পারে না। তাহলে 4টে এলিমেন্টের মধ্যে একমাত্র কি হতে পারে, একটা 3 সাইকেল আর একটা 1 সাইকেল। তাহলে অনলি পসিবিলিটিস কি, 3 অর্ডার এলিমেন্টে 3 সাইকেল হওয়া। তাহলে কতগুলো 3 সাইকেল আছে এটা এখন কমপ্লিট করতে হবে। তাহলে 3 সাইকেল কমপ্লিট করার জন্য আমাকে দেখতে হবে যে A1টা কতভাবে চুজ করতে পারি, 4টে এলিমেন্টের মধ্যে 4 ভাবে। যখনই A1 চুজ করে নিলে A2 আর ওই এলিমেন্টটা চুজ করতে পারবে না, তাহলে কতগুলো অপশন বেঁচে থাকলো, 3টে। A3 এর জন্য কতগুলো অপশন বেঁচে থাকলো, 2। তাহলে টোটাল কতগুলো অপশন পেলো, 3 × 4 × 3 × 2। কিন্তু এবার এর মধ্যে দেখো একটা ব্যাপার আছে, যে এই যে A1 A2 A3 এই যে জিনিসটা চুজ করেছো, মানে যে পারমুটেশন, দিস ইজ সেম অ্যাজ A2 A3 A1, দিস ইজ সেম অ্যাজ A3 A1 A2, এই 3টে পারমুটেশন সেম হয়ে যায়। তাহলে এই যে তুমি টোটাল নাম্বার অফ পারমুটেশন এইভাবে পসিবিলিটিস বের করলে, তাকে তোমাকে কি ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3টে প্রত্যেকটা ক্ষেত্রে রিপিটেশন হয়, তার জন্য এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে টোটাল কতগুলো পেলে, 8। তাহলে নাম্বার অফ এলিমেন্ট, দিস ইমপ্লাইজ দ্য নাম্বার অফ এলিমেন্টস of order 3 in A4 is 8। এবার একটু জাস্ট আগে রেজাল্টটা মনে করো, যে 3 অর্ডারে যদি একটা এলিমেন্ট নাও, তাহলে এই 6 অর্ডারে যদি একটা সাবগ্রুপ থাকে, তাহলে 3 অর্ডারের প্রত্যেকটা এলিমেন্ট এইচ এর বা 6 অর্ডারের সাবগ্রুপের মধ্যে চলে যাবে। তাহলে এর মানে কি বোঝাচ্ছে, যে অর্ডার অফ এইচ, যেহেতু 3 অর্ডার এলিমেন্ট 8টা আছে, তার মানে প্রত্যেকটাই তো এইচ এর মেম্বার হতে হবে। তাহলে অর্ডার অফ এইচ অ্যাটলিস্ট 8। আর অন্য কোনো 3 অর্ডার এলিমেন্ট বাদ দিয়ে অন্য কোনো এলিমেন্ট থাকতেই পারে, রাইট? 6 অর্ডার এলিমেন্ট থাকতে পারে, 2 অর্ডার এলিমেন্ট থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট 3 অর্ডার প্রত্যেকটা এলিমেন্ট এইচ এর মেম্বার। তাহলে অর্ডার অফ এইচ অ্যাটলিস্ট greater than equal to 8, but this cannot be possible, right? But this is a contradiction. This is a contradiction. কিসের জন্য এটা কন্ট্রাডিকশন? কন্ট্রাডিকশন অ্যাজ আমরা জানি অর্ডার অফ এইচ ইজ 6, তাহলে অর্ডার অফ এক্স্যাক্টলি 6, তাহলে সেটা 8 এর থেকে বড় কি করে হতে পারে? তার মানে আমাদের যে অ্যাজাম্পশন ছিল সেটা ভুল ছিল। দিস ইমপ্লাইজ there exist no subgroups of A4 of order 6। এই এক্সাম্পলটা মানে প্রমাণটা তো কঠিন না, কিন্তু যিনি এটা খুঁজে বের করেছিলেন, সত্যি মানে এটা বুদ্ধির ব্যাপার। মানে অনেক ছোট ছোট টেকনিক্স আছে যেটা জেনারেলি এটা একটু বের করা কঠিন, এটা টাফ এক্সারসাইজ। তোমাকে যদি এটা প্রথম দিকে এটা কেউ এক্সারসাইজ দেয়, এটা করা একটু টাফ ছিল, কিন্তু সলিউশন বলার পরে মনে হবে না এটা কোয়াইট ইজি। ঠিক আছে, তো মোটামুটি এগুলোই ছিল কোর্সেটের উপর আমার আলোচনার বিষয়। এবং এর পরের দিন আমি হয়তো বা পরের দিন বা পরে কখনো এর উপর আমি কিছু এক্সারসাইজ নিয়ে আমি আলোচনা করব। তো আজকে মোটামুটি আচ্ছা, একটা এক্সারসাইজ আমি সলভ করি লেকচারটা। একটা এক্সারসাইজ লাস্ট যখন সলভ এত কিছু করলাম, একটা প্রবলেম এক্সারসাইজ সলভ করি। এক্সারসাইজ হচ্ছে লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার পি কিউ, যেখানে পি আর কিউটা প্রাইম, হ্যাঁ, হয়
small p and q are prime numbers. Prime numbers. Show that every subgroup H which is not equal to G, মানে proper subgroup is a cyclic subgroup. বলছে সাইক্লিক সাব, প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ হচ্ছে একটা সাইক্লিক সাবগ্রুপ। তাহলে এর সলিউশন আমি একটু বলে দিই। দেখো ল্যাগ্রাঞ্জ থিওরেম, এরকম ক্ষেত্রে আমাদের হেল্প কে করবে? ল্যাগ্রাঞ্জ থিওরেম। তাহলে অ্যাজ অর্ডার অফ জি ইজ ইকুয়াল টু পি কিউ, তার মানে পসিবিলিটিস, সাবগ্রুপের অর্ডারের পসিবিলিটিস কি হবে? পসিবিলিটিস অফ অল সাবগ্রুপস ইজ অফ অর্ডার, আমি আগে বললাম এটা পসিবিলিটিস, এই অর্ডারে থাকবে গ্যারান্টি নেই। কি হতে পারে? সাবগ্রুপ গুলো ডিভাইজার হতে হবে, অ্যাটলিস্ট ডিভাইড করতে হবে অর্ডার অফ গ্রুপকে। ওয়ান হতে পারে, পি একটা ডিভাইড হতে পারে, ডিভাইজার কিউ হতে পারে, আর পি কিউ। এবার যেহেতু তোমার প্রপার সাবগ্রুপ নিয়ে কনসার্ন, তাহলে পি কিউ অপশনটা আমার দরকার নেই। তাহলে প্রপার সাবগ্রুপের অর্ডার কি? প্রপার সাবগ্রুপস ক্যান হ্যাভ অর্ডার, সাবগ্রুপস ক্যান হ্যাভ অর্ডারস। কি অর্ডার হতে পারে? ওয়ান হতে পারে, পি হতে পারে, আর কিউ হতে পারে। এবার যদি ওয়ান হয়ে যায় তাহলে অবভিয়াসলি সেটা আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে জেনারেটেড হবে। তাহলে সাবগ্রুপটা এরকম দেখতে হবে ই, সেটা সাইক্লিক, অবশ্যই ই দিয়ে জেনারেটেড। যদি পি হয়ে যায় সাবগ্রুপটা অর্ডার, এভরি গ্রুপ অফ অর্ডার প্রাইম ইজ সাইক্লিক, ল্যাগ্রাঞ্জ থিওরেমে কোয়ালিটি ছিল। তাহলে যেহেতু পি একটা প্রাইম নাম্বার, তাহলে সেই সাবগ্রুপটা সাইক্লিক হবে। কিউ যেহেতু প্রাইম নাম্বার, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার সাইক্লিক, একই লজিক এটা সাইক্লিক হবে। তাহলে ল্যাগ্রাঞ্জ থিওরেম অনুযায়ী কি বলছে? প্রত্যেকটাই সাইক্লিক। তাহলে এইভাবে করে তুমি ল্যাগ্রাঞ্জ থিওরেম এবং ল্যাগ্রাঞ্জ থিওরেম কোয়ালিটির মাধ্যমে এটা সলভ করতে পারো। তাহলে আজকে এই অবধি থাকলো। তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও। ওকে, এখানে আমি স্টপ করছি।